আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক জেস্টেশনাল ডায়াবেটিস, সাথে ডায়াবেটিস ইন স্পেশাল সিচুয়েশন, যেটা হচ্ছে সার্জারি, রামাদান এন্ড সিক ডেজ। তো আমি প্রথমে জেস্টেশনাল ডায়াবেটিস দিয়ে শুরু করছি। এখন যেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিসের যে ডেফিনিশন, সেটা হচ্ছে ডায়াবেটিস দ্যাট ইজ ফার্স্ট ডায়াগনোসড ইন the second or third trimester of pregnancy that is not clearly either pre-existing type 1 or type 2 diabetes. জিডিএম এর ডেফিনেশনের যে ব্যাপারটা এক এক সময় বিভিন্ন সময়ে ডেফিনেশনটা চেঞ্জ হয়েছে জিডিএম এর। কখনো বলা হয়েছে যে ডায়াবেটিস যেটা প্রেগনেন্সিতে ডায়াগনোসড হয় সেটাই জিডিএম, কিন্তু আসলে পরবর্তীতে বিভিন্নভাবে বিভিন্ন কনসেনসাসের মাধ্যমে পরে শেষ পর্যন্ত জিডিএম এর ডেফিনেশনটা চেঞ্জ হয়েছে এবং বর্তমানে এইটাই জিডিএম এর অ্যাকসেপ্টেড ডেফিনেশন, যে যেটা সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে ডায়াগনোসড হচ্ছে সেটাই জিডিএম। এখন জিডিএম এর ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে জিডিএম এর কিছু আমাদের বাংলাদেশ বা সাউথ ইস্ট যে এশিয়ান রিজিয়ন, এখানে আসলে জিডিএম এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এই দেখা যায় যে প্রতি 4 জনে একজনের আমাদের জিডিএম এর রিস্ক, বা 4 জনের একজনেরই জিডিএম হয় আর কি। এই জন্য দেখা যায় আমরা হাই রিস্ক, সাউথ ইস্ট এশিয়ান রিজিয়ন, এটা হাই রিস্ক ফর জিডিএম। এখন জিডিএম ডায়াগনোসিস করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা কাদেরকে স্ক্রিন করব, কখন স্ক্রিন করব, এবং আমরা কিভাবে স্ক্রিন করব। আসলে যেটা হচ্ছে যাদের বিএমআই 23 বা তার চেয়ে বেশি, যাদের বয়স 25-এর বেশি, যাদের যাদের আর কি সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে যাদের জন্ম, এশিয়ান ইথনিসিটি, তারা সবাই হাই রিস্ক অফ জিডিএম। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ উইথ ডায়াবেটিস মেলাইটাস, history of GDM or delivery of large gestational age, অথবা প্রিভিয়াস ডেলিভারিতে 9 পাউন্ডের বেশি কিংবা 4 কেজির বেশি ওজনের বাচ্চা, অথবা আগে জিডিএম এর হিস্ট্রি ছিল। impaired glucose tolerance or impaired fasting glucose on previous testing, physical inactivity or hypertension or therapy for hypertension, যাদের HDL 35-এর কম, অথবা টিজি যাদের 250-এর বেশি, অথবা যাদের অ্যাকান্থোসিস বা হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ বা পিসিওএস এগুলো আছে, তারাই আসলে জিডিএম এর রিস্ক। এখন জিডিএম এর যে স্ক্রিনিং, এটা আসলে আমাদেরকে করতে হবে 24 to 28 উইকস অফ জেস্টেশন, এবং এটাতে আসলে 75 গ্রাম ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তো আমাদের কাছে যদি কোনো প্রেগনেন্ট মহিলা আসে, যেটা দেখা গেল যে ফার্স্ট ট্রাইমেস্টারে চলে আসছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে ছেড়ে দিব না যে 24 বা 28 উইকসে গিয়ে আমরা তাদের ওজিটিটি করব। অবশ্যই আমরা তাদের ফার্স্ট ট্রাইমেস্টারে একটা ওজিটিটি করব, তখন তাদের প্রিজেস্টেশনাল ডায়াবেটিস আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো, এবং সাথে একটা HbA1c যদি আমরা করি, তাহলে আমরা লাস্ট 3 মান্থসের যে সুগারের অ্যাভারেজটা পাবো, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে সে কি প্রিভিয়াসলি ডায়াবেটিক অর নট, এটা একটা ব্যাপার। আর অবশ্যই তারপর তখন যদি সে নেগেটিভ হয়, তারপর 24 to 28 উইকস অফ জেস্টেশনে আমরা আরেকটা করব। এখন আসলে জিডিএমটা কেন হয়? এটা হয় কি যে আমাদের স্যাররাই হয় বলে যে আসলে প্রেগনেন্সিতে যে ডায়াবেটিসটা হয়, সেটা আসলে ইনসুলিন সিক্রেশন করে যে বিটা সেল, এর জন্য এটা একটা অগ্নি পরীক্ষার মতো, যে এই সময় ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, এবং সেই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে যারা ওভারকাম করতে পারে না, যে বিটা সেল ওভারকাম করতে পারে না, তাদের আসলে সাম সর্ট অফ রেজিস্ট্যান্স বা সাম সর্ট অফ এক্সস্টনেস থাকে। তো এই জন্য দেখা যায় প্রেগনেন্সিতে আসলে যেটা হয়, হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যালং উইথ ম্যাটারনাল স্টেরয়েড অ্যান্ড আদার প্রোটিন হরমোন, এগুলো বেড়ে যায়, যেটা আসলে ব্লাড সুগারটা একটু সবসময় বাড়ায় রাখে, যেটা আসলে বলে যে ডায়াবেটোজেনিক ইম্প্যাক্ট অন মাদার। কারণ ম্যাটারনাল ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা আসলে
দরকার হয়, কেননা এই ম্যাটারনাল ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য মায়ের সবসময় একটা পোস্ট মিল হাইপারগ্লাইসেমিয়া থাকে, যেটা বাচ্চার নিউট্রিশন সাপ্লাইয়ের জন্য দরকার হয়। এটাকে বলে ফ্যাসিলিটেড অ্যানাবলিজম। এখন এই সময়ে যারা দেখা যায় ওই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করতে পারে না, তাদেরই দেখা যায় যে জিডিএম ডেভেলপ করে। এখন জিডিএম এ আমরা তো জানি যে অন্যান্য যে 75 গ্রাম গ্লুকোজের যে ওজি টিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, সেরকমই এটা ওভারনাইট অ্যাটলিস্ট 8 আওয়ার ফাস্টিং থাকতে হবে। তবে জিডিএম এর যে ডায়াগনস্টিক কাট অফ, সেটা অন্যান্য সময়ের চেয়ে, অন্যান্য ডায়াবেটিস ডায়াগনোসিসের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 5.1 অর মোর, এবং 1 ঘন্টা পরে যদি আমরা গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পরে 10 অর মোর, আর 2 ঘন্টা পরে যদি আমরা করি 8.5 অর মোর। যদি একটা ভ্যালু অর মোর ভ্যালু পজিটিভ হয়, তাহলে পেশেন্টের জিডিএম আমরা বলতে। জিডিএম এ আসলে যেটা হয়, প্রেগনেন্সিতেই, হোল প্রেগনেন্সিতেই আরবিসি টার্নওভারটা অনেক বেশি থাকে, যার জন্য দেখা যায় HbA1c-টা একটু লোয়ার হয়। এই জন্য এটা ডায়াগনস্টিক টুল হিসেবে আমরা প্রেগনেন্সিতে ইউজ করি না। তবে যেটা আমি আগেও বলছি, ফার্স্ট ট্রাইমেস্টারে যেসব পেশেন্ট আমাদের কাছে আসবে, তাদের আসলে প্রি জেস্টেশনাল ডিএম বা ওভার ডায়াবেটিস আছে কিনা, এটা এক্সক্লুড করার জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে একটা HbA1c করতে পারি। জিডিএম এর বা ডায়াবেটিক পেশেন্টের আসলে কিছু, যাদের আমরা আগে থেকেই জানি যে প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে আমাদের কিছু প্রিকনসেপশনাল কেয়ার আছে। যেমন পেশেন্টের আসলে HbA1c, যাদের প্রি জেস্টেশনাল ডিএম, তাদের ক্ষেত্রে 6 to 6.5 হইলেই ভালো। আর ওই সময় আসলে এসি ইনহিবিটর, অনেকের হাইপারটেনশন থাকতে পারে, স্ট্যাটিন, এগুলো কন্ট্রা ইন্ডিকেটেড। এবং পেশেন্টের আসলে এই সময় রিস্ক অফ, যাদের প্রি এক্সিস্টিং ডায়াবেটিস আছে, তাদের আসলে রেটিনোপ্যাথির রিস্কটা অনেক বেশি থাকে। এই জন্য আসলে প্রেগনেন্সিতে, বিফোর প্রেগনেন্সি যদি প্ল্যান্ট কনসেপশন হয়, অবশ্যই আমরা প্রিকনসেপশনাল একটা dilated eye examination করব to assess the risk of diabetic retinopathy, and during pregnancy-তেও আমরা dilated eye examination করব, progression of retinopathy, condition of the retinopathy আমরা চেক করব। এবং এই সময় আসলে পেশেন্টের প্রিকনসেপশনাল যারা প্ল্যান্ট প্রেগনেন্সি, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, এবং ডায়াবেটিসে আসলে পেশেন্টের প্ল্যান্ট ডায়াবেটিস যারা আগে থেকেই ডায়াগনোসড, তাদের অবশ্যই প্ল্যান্ট প্রেগনেন্সি হতে হবে, কেননা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস উইথ প্রেগনেন্সি ম্যাটারনাল এবং ফিটাল আউটকাম দুটোর জন্যই খারাপ। তো এখানে আসলে নিউট্রিশন, ডায়াবেটিক এডুকেশন এবং স্ক্রিনিং অফ কমপ্লিকেশন এন্ড কোমরবিডিটিস, রেনাল কমপ্লিকেশন, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন গুলো আমাদেরকে অবশ্যই প্রেগনেন্সির আগে চেক করে নিতে হবে। আর সাথে পেশেন্টের ব্লাড গ্লুকোজটা কেমন থাকে, এটা সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ নিয়ে পেশেন্টকে কাউন্সিলিং করা, প্লাস মনিটরিংটা মেইনটেইন করা। এটা আমরা একটু আগে বললাম যে কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি উইন ডায়াবেটিস, দেখা যায় মাদারের ক্ষেত্রে অ্যাবর্শন, আইইউডি, প্রিএক্লাম্পসিক টক্সেমিয়া, এক্লাম্পসিয়া, পলিহাইড্রামনিওস, আনকন্ট্রোল ডায়াবেটিস and deterioration of pre-existing complications. আর কমপ্লিকেশন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্রোসোমিয়া হয়, আইইউজিআর হয়, নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আর রিস্ক অফ কনজেনিটাল ম্যালফরমেশন, কার্ডিয়াক অ্যান্ড রেনাল অ্যানোমালি, কর্ডাল রিগ্রেশন সিনড্রোম, এগুলো হয়। গ্লাইসেমিক টার্গেট, সেটা প্রি জেস্টেশনাল ডিএম হোক আর জিডিএম হোক, প্রেগনেন্সিতে টার্গেট সবগুলোই এক। প্রেগনেন্সির টার্গেট এবং ট্রিটমেন্ট, এটা আসলে প্রিজেস্টেমের ক্ষেত্রে ভ্যারি করে না ডিউরিং প্রেগনেন্সি। এটা প্লাজমা গ্লুকোজ, যদি প্লাজমা গ্লুকোজের ফাস্টিং লেস দেন 5.3 থাকতে হবে, 1 আওয়ার পোস্টপ্রান্ডিয়াল 7.8, 2 আওয়ার 6.7 এর নিচে থাকতে হবে। আর ব্লাড প্রেশার 110 to 135/85। ম্যাম এখানে প্রেগনেন্সিতে আসলে আমাদের যেটা হয়, কেন নরমালের থেকে ম্যাম, এখানে যে যে আমরা দেখলাম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। হ্যাঁ ম্যাম, একটু শুনতে চাচ্ছিলাম জোরে, আমি শোনা যাচ্ছে। আচ্ছা ম্যাম, হচ্ছে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে দেখলাম যে নরমাল ডায়াবেটিসের থেকে এগুলো কম,
তখন ফাস্টিং 5 পয়েন্ট অন টুয়ার্ডস আফটার 8.5। তো এগুলা নর্মাল ডায়াবেটিস ডায়াগনোসিস থেকে কম কেন? এটা কম কেন হচ্ছে যে এটা আসলে বিভিন্ন স্টাডি করে দেখা হয়েছে যে এর চেয়ে বেশি যদি সুগার থাকে সেটা ম্যাটারনাল যে আউটকাম ফিটাল আউটকামটা খারাপ করে। এবং জিডিএম এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এখন যেটা স্ট্যান্ডার্ড এটাও আগে ছিল না, এটা গ্রাজুয়ালি এক এক সময় এক একটা ছিল, বিভিন্নভাবেই চেঞ্জ হয়েছে। এবং এটা বারবারই দেখা হয়েছে আসলে এই পরিমাণ ব্লাড গ্লুকোজ দিয়ে ম্যাটারনাল আউটকাম কেমন হচ্ছে, এই পরিমাণ টার্গেট বা এই পরিমাণ ডায়াগনোসিস করলে যদি আমরা এখান থেকে ইন্টারভেনশন শুরু করি তাহলে আসলে ম্যাটারনাল ফিটাল আউটকাম কেমন হচ্ছে, এইটার উপরে আসলে বেসিস করে এই টার্গেটটা ঠিক করা হয়েছে। এটা হচ্ছে অনেকগুলো স্টাডি হয়েছে, এর মধ্যে হ্যাপো স্টাডি সবচেয়ে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে আমি সবগুলো স্লাইড বলার পরে কোশ্চেন করলে মনে হয় ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো না? আচ্ছা, এখন যেটা হচ্ছে প্রেগনেন্সিতে আমরা আসলে নিউট্রিশনটা মেনটেন করতে হয়। এটাতে আসলে যাদের প্রেগনেন্সিতে যাদের বিএমআই লেস দেন 8.5 তাদের ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট ট্রাইমেস্টারে আমাদের বডি যে টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট সেটা 35, এবং সেকেন্ড ট্রাইমেস্টার টু আফটারওয়ার্ড এটা আসলে 40। যাদের বিএমআই 18 to 22.9 তাদের ফার্স্ট ট্রাইমেস্টারে 30 আর সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস 38। অ্যান্ড 27 টু যাদের একটু অবেস তাদের ক্ষেত্রে একটু ক্যালোরি রিকোয়ারমেন্ট 25 কমায় দেওয়া হচ্ছে, আর সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডে 30। আর যাদের অবেস তাদের ক্ষেত্রে 30 to 33% ক্যালোরি রেস্ট্রিকশন। মিল প্ল্যানটা আমরা আসলে যেভাবে করি ডায়াবেটিস রোগীদের মতোই মিল প্ল্যানটা, যে 3টা স্ন্যাক্স এবং 3টা মেইন মিল ভাগ ভাগ করে খাবে এবং বারবার খাবে কিন্তু অল্প করে খাবে আর কি, যাতে পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়াটা খুব বেশি না হয়ে যায়। এবং অবশ্যই হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করার জন্য একটা বেড টাইম স্ন্যাক্স খাবে। কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্ট 33 to 40%, প্রোটিনটা 20%, আর ফ্যাটটা একটু আরো স্যাচুরেটেড ফ্যাট বিশেষ করে এটা 7%-এর নিচে। এখন আমাদের প্রেগনেন্সিতে তো আমাদের অ্যাভারেজ 12 থেকে 14 কেজি পর্যন্ত ওয়েট গেইন হয়। তো যাদের বিএমআই 18-র নিচে 18.5-র নিচে তাদের ক্ষেত্রে আমরা রিকমেন্ডেড ওয়েট গেইনটা 12.5 থেকে 18 পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারি। যারা নর্মাল বিএমআই এর মধ্যে তাদের ক্ষেত্রে 11.5 to 16, যারা অবেস তাদের ক্ষেত্রে 7 to 11.5, আর যাদের 27.5 তাদের ক্ষেত্রে 5 to 9 কেজি ওয়েট গেইন টোটাল প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে এক্সারসাইজটা যদি কোনো অবস্টেটিক কমপ্লিকেশন বা কন্ট্রাইন্ডিকেশন না থাকে, যেমন প্রম বা অন্য কিছু প্রিম্যাচিওর রাপচার মেমব্রেন এরকম না থাকে, তাহলে পেশেন্ট ওয়াকিং, সাইক্লিং, সুইমিং, যোগা এগুলো আসলে রিকমেন্ডেড এক্সারসাইজ যেগুলো পেশেন্ট করতে পারে। এবার আমরা আসি জিডিএম এর ট্রিটমেন্ট। জিডিএম এ যদি পেশেন্টের ফাস্টিং গ্লুকোজটা 5.1 থেকে 6 এবং পোস্টপ্রান্ডিয়ালটা যদি 6.7 থেকে 7.8 এর নিচে হয় তাহলে আমরা 1 মাস নন ফার্মাকোলজিক্যাল, যেটাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মেডিকেল নিউট্রিশন থেরাপি বলে, এটা দিয়ে আমরা 1 সপ্তাহ ট্রায়াল দিব। যদি এতে হয় কন্ট্রোল টার্গেটে চলে আসে তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে আমরা 1 সপ্তাহ পরে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে যাব। আর যদি ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা 6.1 থেকে 7 এর মধ্যে থাকে এবং পোস্টপ্রান্ডিয়ালটা 7.8 এর বেশি কিন্তু 11.1 এর কম, তাহলে আমরা 3 দিন ট্রায়াল দিব নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। যদি না হয় টার্গেট অ্যাচিভ তাহলে আমরা ফার্মাকোলজিক্যালে চলে যাব অ্যালং উইথ নন ফার্মাকোলজি। আর প্রথমেই যদি 7 এর বেশি ভালো হয়। হ্যালো, এই বিষয়টা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, যেই সব পেশেন্টের ডায়াবেটিস জিডিএম ডায়াগনোসিস হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ফাস্টিংটা 5.1 এর উপরে আছে কিন্তু 6 এর মধ্যে, মানে 6 এর বেশি না, ফাস্টিংটা 6, আর যদি পোস্টপ্রান্ডিয়াল মানে যেটা খাওয়ার 2 ঘন্টা পরে করার পর যদি দেখা যায় 6.7 এর বেশি কিন্তু 7.8 এর কম আছে, তাহলে আমরা প্রথম 1 সপ্তাহ পেশেন্টকে ডায়েট প্ল্যানটা ভালোভাবে ফলো করতে বলবো এবং সাথে পেশেন্ট যদি পারে এক্সারসাইজ করবে। এভাবে আমরা 1 সপ্তাহ পেশেন্টকে মনিটরিং করব। সপ্তাহে আমরা এই সময় আমরা ডেইলি ব্লাড সুগার চেক করব 4 বেলা।
চেক করে যদি দেখি যে পেশেন্টের টার্গেট অ্যাচিভ হচ্ছে, টার্গেট মানে হচ্ছে ফাস্টিংটা 5.3 নিচে আর 2 ঘন্টা পরে 6.7 এর নিচে যদি অ্যাচিভ হয়, তাহলে পেশেন্ট এই মেডিকেল নিউট্রিশন থেরাপি যেটা ডায়েট এবং এক্সারসাইজের মধ্যেই থাকবে। কিন্তু যদি সেটা অ্যাচিভ না হয়, দেখা যাচ্ছে যে পেশেন্টের টার্গেটটা অ্যাচিভ হয়নি, তখন আমরা পেশেন্টের ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট স্টার্ট করব। এবং পেশেন্টের যেটা লাস্টে বলতেছিলাম, যদি পেশেন্টের প্রথমেই আমরা দেখি যে 7 এর উপরে এবং 11.1 এর উপরে আছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, সেক্ষেত্রে আমাদের আসলে আর অপেক্ষা করা যাবে না। আমরা পেশেন্টকে ডায়েট এবং এক্সারসাইজের অ্যাডভাইস দিব, সাথে আমরা পেশেন্টের ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট শুরু করে দিই। আসলে প্রেগনেন্সিতে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট বলতে বোঝায় ইনসুলিন। প্রেগনেন্সিতে আমরা ইনসুলিন দিব। প্রেগনেন্সিতে সেফ ইনসুলিন, অল হিউম্যান ইনসুলিন প্রেগনেন্সিতে সেফ। রেগুলার ইনসুলিন, এনপিএইচ ইনসুলিন, প্রিমিক্সড ইনসুলিন এগুলো আমরা দিতে পারি। আর অ্যানালগ ইনসুলিনের মধ্যে যেটা র্যাপিড অ্যাক্টিং, এটা লিসপ্রো এবং অ্যাসপার্ট, এটা নভোর্যাপিড এবং হিউমালগ এগুলো নামেই পাওয়া যায়, এগুলো আমরা দিতে পারবো। আর লং অ্যাক্টিং এর মধ্যে আমরা শুধুমাত্র ডেটেমিড দিতে পারবো, লেভেমিন নামে পাওয়া যায়। আর প্রেগনেন্সিতে অ্যানালগ ইনসুলিনের মধ্যে র্যাপিড অ্যাক্টিং যেটা গ্লুলাইসিন, এটা কন্ট্রাইন্ডিকেটেড, এবং লং অ্যাক্টিং এর মধ্যে গ্লার্জিন এবং ডিগ্লুডিন, এটা কন্ট্রাইন্ডিকেটেড। আমরা পেশেন্টের যে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট শুরু করব সেটা তো ইনসুলিন। প্রেগনেন্সিতে ডোজটা আমরা একটু বেশিই শুরু করি। নর্মালি আমরা তো 0.1 to 0.2, অথবা বডি ওয়েট যদি একটু বেশি থাকে ডায়াবেটিসের ক্ষেত্রে 0.2 to 0.3। কিন্তু যারা প্রেগনেন্ট জিডিএম তাদের ক্ষেত্রে আমরা আসলে 0.2 থেকে 0.5 ইউনিট পার কেজি বডি ওয়েটে শুরু করব। এটা আমরা অবেস যদি হয় আমরা আরো বেশি ডোজেও শুরু করতে পারি, অথবা আমরা শুরু করে এটাকে গ্রাজুয়ালি টাইট্রেট করব। প্রেগনেন্সিতে যেটা হয়, এটা প্রেগনেন্সি খুবই কমন, এটা প্রেগনেন্সিতে পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া হয়। এবং যেটা হয় যে এই জন্য প্রেগনেন্সিতে আসলে বোলাস ইনসুলিনটাই খুব বেশি লাগে। সাধারণত ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা নর্মালি থাকে, এই জন্য দেখা যায় ফাস্টিং প্লাজমা গ্লুকোজ কন্ট্রোল করার জন্য কোনো ইনসুলিন দেওয়া লাগে না। তবে যদি কারো ফাস্টিং বেশি থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারবো, সমস্যা নাই, এটা আমরা মনিটরিং এর মাধ্যমে ডিসাইড করব। সাধারণত প্রিমিক্সড ইনসুলিন যেহেতু একটা ফ্লাকচুয়েটিং গ্লাইসেমিক কন্ট্রোল হয়, এবং প্রেগনেন্সিতে যেহেতু টাইট গ্লুকোজ কন্ট্রোলের প্রয়োজন, এজন্য আইডিয়ালি আসলে প্রিমিক্সড ইনসুলিনটা আমরা অ্যাভয়েড করব। তবে যেসব পেশেন্ট একেবারেই নিতে চায় না, একেবারে গ্রামের পেশেন্ট বুঝেই না, দেখা যাচ্ছে ইনসুলিনই নিতে চায় না, সেখানে প্রিমিক্সড স্লিট মিক্স বা ভেজাল বোলাস তো নিতেই পারবে না, তখন আমরা প্রিমিক্সড দিয়ে দিতে পারি। প্রেগনেন্সিতে ওরাল যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস সেটার ব্যাপারে যেমন মেটফরমিনটা আসলে প্রেগনেন্সিতে কখনোই ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে আমরা ব্যবহার করি না। এটা যেহেতু প্লাসেন্টা ক্রস করে, এজন্য লং টার্ম সেফটি ডাটা এটা অ্যাভেলেবেল না। এবং একটা মেটা অ্যানালাইসিসে দেখা গেছে যে যেসব মা প্রেগনেন্সিতে মেটফরমিন এক্সপোজড থাকে তাদের বাচ্চা আইইউজিআর বা স্মল বার্থ ওয়েট হয়, এবং পরে দেখা যায় আবার পোস্ট ন্যাটালি বাচ্চার ওয়েটটা র্যাপিডলি বাড়তে থাকে, এবং বাচ্চার যে মেটাবলিক সিনড্রোম বা ফিউচার ডায়াবেটিস মেলাইটাস এই ধরনের সমস্যাগুলো বেশি থাকে ইন কম্পারিজন উইদাউট মেটফরমিন ইউজ। মেটফরমিন যেসব পেশেন্ট আমরা পিসিওএস এর জন্য যেসব রোগীকে আমরা মেটফরমিন দিব, সেই রোগীগুলোকে আসলে ফার্স্ট ট্রাইমেস্টারের পরে আমরা মেটফরমিন বন্ধ করি, কন্টিনিউ করার দরকার নেই। এটা হচ্ছে বর্তমান যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন 2023 গাইডলাইনে এটাই বলে। সালফোনাইল ইউরিয়ার কথা, এটাও আসলে ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে আমরা ইউজ করি না। গ্লাইবিউরাইডের কথা অনেক সময় বলা হয়, কিন্তু এইটা আসলে চান্স অফ নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড লং টার্ম সেফটি ডাটা ইজ নট অ্যাভেলেবল, সেই জন্য আমরা এটা প্রেগনেন্সিতে ব্যবহার করতে পারি না। প্রেগনেন্সিতে যেটা হয়, আমরা নর্মালি যেরকম খালি পেটে সকাল, দুপুর এবং রাতে খাওয়ার 2 ঘন্টা পরে যে ব্লাড সুগার চেক করব, এভাবেই ব্লাড সুগার এভরি অল্টারনেট ডেতে করতে পারে পেশেন্ট। যখন প্রথমের দিকে ইনসুলিন শুরু করা হয়েছে, সুগারটা এখনো পুরোপুরি অ্যাডজাস্ট হয়নি, যখন একবার কন্ট্রোলে চলে আসবে তখন সপ্তাহে একদিন করলেও চলবে। ইনিশিয়ালি অল্টারনেট ডে অথবা ডেইলি করাই ভালো। আর যারা শুধুমাত্র এমএনটিতে থাকে তাদের 15 দিনে একদিন করলো, একেবারে কন্ট্রোল যদি থাকে, সমস্যা না থাকে।
অ্যান্টিনাটাল কেয়ারে যেটা হয়, অ্যান্টিনাটাল কেয়ারে তো প্রেগনেন্সি ডায়াবেটিসের জন্য তো ম্যানেজমেন্ট থাকবেই, সাথে অ্যানুয়ালি স্ক্যান করবে 18 to 20 উইকসে, আর আলট্রাসোনোগ্রাফি যেটা 28 to 30 উইকসে, অ্যান্ড 36 উইকসে। অ্যাটলিস্ট এই 3টা সোনোগ্রাফি মেনটেন করা উচিত। প্রেগনেন্সিতে টাইমিং অ্যান্ড মোড অফ ডেলিভারি যেটা সাধারণত যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে তাহলে আমরা টার্ম পর্যন্ত আফটার 38 কমপ্লিটেড উইকস পর্যন্ত আমরা ওয়েট করি, আর এটা আসলে 40 উইকসের বেশি এক্সটেন্ড করা ঠিক না। এনভিডি কোনো ব্যাপার না, এনভিডি জিডিএম ইজ নট অ্যান ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন। তবে যদি বাচ্চা বেশি বড় হয়, 4 কেজির বেশি নয় বা 9 পাউন্ডের বেশি, বা মায়ের কোনো অবস্টেটিক কমপ্লিকেশন যেমন এক্লাম্পসিয়া, এসব কিছু থাকলে তখন আসলে আমাদের সিজারিয়ান সেকশন তখন রিকমেন্ড করি। ইন্ট্রাপার্টাম ম্যানেজমেন্ট যেটা হয়, যা ডিউরিং যারা মেডিকেল নিউট্রিশন থেরাপিতে ছিল তাদের ক্ষেত্রে আমরা আসলে কিছু করতে হয় না। ডিউরিং লেবার শুধুমাত্র ব্লাড গ্লুকোজ মনিটরিংটাই করা হয়, 4 থেকে 6 ঘন্টা পর পর করতে হয়। এই সময় শুধু টার্গেট ব্লাড গ্লুকোজটা হচ্ছে যে ওই ডিউরিং লেবারে এটা 4 থেকে 10 পর্যন্ত অ্যাকসেপ্ট, 4 থেকে 10। একটা জিনিস হচ্ছে কি, সেটা হলো যে যেসব মা আবার ইনসুলিন পায় তাদের ক্ষেত্রে যেটা হয় ডিউরিং সিজারিয়ান সেকশন, আমরা আসলে এটা সার্জারির মতোই, আমরা পেশেন্টের আইভি ইনফিউশন দেই 5% ডেক্সট্রোজের সাথে আমরা আইভি ইনসুলিন এটা দিব, এবং আমরা আওয়ারলি ব্লাড গ্লুকোজ মনিটরিং করব, এবং যেটা আমাদের টার্গেট যে ব্লাড গ্লুকোজ সেটা আমরা মেনটেন করার চেষ্টা করব। এরপর যেটা হচ্ছে প্রেগনেন্সিতে তো বাচ্চাদের যেটা হয় নিউনেটাল কেয়ার, বাচ্চা ডেলিভারি হওয়ার পরপরই সাথে বাচ্চাকে একেবারে যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্রেস্ট ফিডিং করাতে হবে। এটা ভালো যে একটা আফটার বার্থ একটা ব্লাড সুগার করে নেওয়া, আর অনেক সময় দেখা যায় আফটার ফিডিংও করা যায়। প্রথম ফিডিংটা যদি খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় তাহলে ফার্স্ট ফিডিং এর পরে এবং প্রত্যেক সাবসিকুয়েন্ট ফিডিং এর আগে ফার্স্ট 24 আওয়ার আমরা এভাবেই মেনটেন করি, যেন বাচ্চার টার্গেট ব্লাড সুগারটা এই সময় 2.5 এর ওপরে থাকে, এবং যাতে বাচ্চার এই সময় যেটা হয় কি যে বাচ্চা তো আগে থেকেই হাই ব্লাড সুগার, যেহেতু মায়ের বাচ্চারও হাই ব্লাড সুগার, এখন বাচ্চার শরীরে এই জন্য অবশ্যই কিছুটা হাইপার ইনসুলিনেমিয়া থাকে। যখন মায়ের শরীর থেকে বাচ্চা বের হয়ে গেল তখন বাচ্চার ব্লাড সুগার তো আর সাপ্লাই হচ্ছে না, কিন্তু ইনসুলিন ডেলিভারিটা তো আগের মতোই আছে, এই জন্য দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া হয়। এই জন্য এই সময়টা আসলে খুব ক্রিটিক্যাল, এই জন্য এটা মেনটেন করতে হয়। সাধারণত যদি দেখা যায় ফুল টার্ম বাচ্চাদের ক্ষেত্রে যদি 40 মিলিগ্রাম পার ডিএল অথবা প্রিম্যাচিওরের ক্ষেত্রে 30 মিলিগ্রাম পার ডিএল হয় তাহলে আসলে এটাকে নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া হয়। যদি দেখা যায় 25 থেকে 45-এর মধ্যে থাকে তাহলে আসলে আমরা ওরালি বাচ্চাকে ডেক্সট্রোজ খাওয়াতে পারি আর ব্রেস্ট ফিডিং এর সাথে। আর যদি 25 এর কম হয় তাহলে আসলে আইভি ড্রিপে দেওয়া হয় 10% ডেক্সট্রোজ। এখন যেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং, যেসব মা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাবে তাদের জন্য আসলে আফটার ডেলিভারি যাদের জিডিএম, তাদের যখনই প্লাসেন্টা রিমুভ হয়ে যায় তখন তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক কমে যায়। দেখা যায় অনেক মানে ব্লাড গ্লুকোজ নর্মাল হয়ে যায় আর কোনো কিছুই লাগে না ডায়াবেটিসের জন্য, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখে যে ব্লাড সুগারটা আসলে বেশিই থেকে যাচ্ছে, তখন তাদের ক্ষেত্রে ইনসুলিন এবং মেটফর্মিনটা হচ্ছে রিকমেন্ডেড। পুরা ল্যাকটেশন পিরিয়ডে ইনসুলিন এবং মেটফর্মিনটা ইউজ করা ভালো। এই সময়টা আসলে ওরাল অ্যান্টি ডায়াবেটিকের মধ্যে স্পেশালি সিক্রেটোককটা আমরা এই সময় অ্যাভয়েড করতে চেষ্টা করি। যেসব মায়ের প্রেগনেন্সিতে জিডিএম হয়ে গেছে তাদের আসলে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে জিডিএম হওয়ার চান্স 65%, এবং আইডিয়ালি আমরা একজন জিডিএম মাদারের 6 সপ্তাহ পরে একটা 75 গ্রাম গ্লুকোজ লোড করব, যাদের আসলে কোনো ধরনের ট্রিটমেন্ট লাগতেছে না, যেমন ইনসুলিন পাচ্ছে না, দেখা গেছে ব্লাড গ্লুকোজটা নর্মাল হয়ে গেছে, এখন ওনার আসলে ওই সময় আইএফজি বা আইজিটি আছে কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য আমরা এটা করতে পারি। আর যাদের অলরেডি ইনসুলিন লাগতেছে তাদের তো বোঝাই যাচ্ছে যে তাদের ডায়াবেটিস আছে, তাদের আর কিছু গ্লুকোজ লোড দেওয়ার কিছু নাই। আর এইসব ক্ষেত্রে যদি দেখা যায় ওজিটিটি করে নর্মাল থাকে তাহলে আমরা এভরি 1 to 3 ইয়ার্স আবার এটাকে রিপিট করব, যেহেতু এটা একটা রিস্ক ফর ডায়াবেটিস। এবং সাধারণত জিডিএম মাদারের 50% ক্ষেত্রে দেখা যায় 5 to 10 ইয়ার্স এর মধ্যেই টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে।
আচ্ছা, জিডিএম নিয়ে কি এখন কেউ কিছু জিজ্ঞেস করতে চান কিনা? ম্যাডাম, বাচ্চাদের যেটা বললেন যে নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া যেটা লেস দেন 25 গ্রাম গ্লুকোজের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে ওটা কি 6 ml পার কেজি পার মিনিট হবে নাকি এটা স্ট্যাট হবে? কারণ যদি পার মিনিট হিসেবে যদি সাপোজ একটা বাচ্চার ওয়েট 3 কেজি, তাহলে 3 6 18, যদি 5 মিনিট বা 10 মিনিটও যদি দেই তাহলে প্রায় 90 ml এর বেশি চলে যাচ্ছে। আর সাধারণত তো নিউনেটদের হচ্ছে আমরা তো পার ডে বা পার মানে ডে অনুযায়ী হচ্ছে ফ্লুইড রিকোয়ারমেন্ট হয়তো 100 থেকে 150 ml। তাদের দেখা যাচ্ছে আমার 5 মিনিটেই ডেইলি রিকোয়ারমেন্টের ফ্লুইডটা চলে যাচ্ছে। তখন ওইটা কি পার মিনিটই হবে নাকি ওটা স্ট্যাট হবে? না, আসলে ওই গাইডলাইনে ওইভাবেই লেখা যে পার মিনিট। এটা আসলে আমরা ওইভাবে ফলো করতে পারি না। এটা আপনি যেটা বললেন ওটাই আসলে যে বাচ্চাদেরকে তো এতক্ষণ দেয়া যায় না। আমরা ইনিশিয়ালি স্ট্যাটই দেই। এর মধ্যে দেখা যায় যে 24 আওয়ার আসলে দেয়া তো লাগে না। ও দেখা যায় এর মধ্যে ওইটা পেয়ে মোটামুটি ব্লাড গ্লুকোজটা ঠিক হয়ে গেছে। এরপরে হচ্ছে ও তো ব্রেস্ট ফিডিং করতেছে। এটা আসলে পুরা 24 আওয়ার তো ওরকম লাগে না। স্ট্যাটই আসলে দেয়া হবে। পুরাটা সময়ের জন্য দিলে তো আসলে অনেক বেড়েই যাবে। ঠিক আছে। ম্যাডাম, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এই যদি আমরা যেমন ব্লাড গ্লুকোজ 25 থেকে 45 আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওরালি দেওয়ার পরে মানে ব্রেস্ট ফিডিং করছে প্লাস হচ্ছে আমি ওরালি 10% গ্লুকোজ দিলাম, তো সেক্ষেত্রে হচ্ছে কতক্ষণ পর পর বাচ্চার আরবিএস টা চেক করতে হবে? আওয়ারলি চেক প্রথমে তো আমি দেখলাম যে যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে, যদি দেখা যায় একেবারে ওরটা 25-এর নিচে আছে, তখন আমি আওয়ারলি চেক করব। কিন্তু যদি আমি দেখি যে এটা 40 বা এরকম 40 বা 45 আছে, আমি একবার একটা 10% ডেক্সট্রোজ দিয়ে দিলাম, 10 to 15 ml একটা স্ট্যাট ডোজ দিলাম। তারপর সে তো ব্রেস্ট ফিডিং করতেছে, আর দরকার নেই দেওয়ার। আরেকটা হচ্ছে ম্যাডাম, এই পলিসিস্টিক ওভারিতে ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত হচ্ছে আমরা মেটফরমিন চালালাম, এরপর থেকে কি মানে যদি নন ডায়াবেটিক পলিসিস্টিক ওভারি হয় তাহলে কি আর কোনো মেডিকেশন চলবে না? না, সাধারণত যারা পলিসিস্টিক ওভারি তারা তো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। কিন্তু যদি ওনার ডায়াবেটিসের মানে টার্গেট গুলো অ্যাচিভ হয় উইদাউট এনি ফার্মাকোলজিক থেরাপি, আমরা দিব না, শুধু এমএনটি দিয়ে রাখবো। সাধারণত দেখা যায় কিছুটা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তো তো অনেক সময় দেখা যায় হয়তো অনেকের লাগে অনেকের লাগে না। যাদের লাগে না তারা একটা মেডিকেল নিউট্রিশন থেরাপিতে থাকবে। সে যেহেতু তার পিসিওএস ছিল এবং পিসিওএস এর জন্য সে মেটফর্মিন পাইছে, তার অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। সো তার যদি ট্রিটমেন্ট ফার্মাকোলজিক থেরাপি নাও লাগে, তাকে এমএনটিতে রাখতে হবে। ম্যাডাম, আমাদের ওই যে ফার্স্ট ট্রাইমেস্টারে প্রেগন্যান্সিতে যে রুটিন ইনভেস্টিগেশন, তো ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা প্রি এক্সিস্টিং ডায়াবেটিসের জন্য ওজিটিটি করব ফার্স্ট ট্রাইমেস্টারে। আর সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে কি আমার প্রত্যেকবারই কি ওজিটিটি করতে হবে, না তখন না ফাস্টিং বা 2 আওয়ার্স না, করলে হবে? বিষয়টা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার যদি আমরা কাউকে পাই নন ডায়াবেটিক, সে এটা যদি আমরা পালাম যে সে নন ডায়াবেটিক, তো তখন আমরা আসলে সাধারণত রোগীরা তো অনেক সময় জানে না। এই জন্য আমরা যেটা করি যে ফার্স্ট ট্রাইমেস্টারে একটা ওজিটিটি এবং এইচবিওয়ানসি করে নেই। আর যেটা সেকেন্ড ট্রাইমেস্টার 24 to 28 উইকস এর যে ওজিটিটি, এটা ম্যান্ডেটরি। জিডিএম যেহেতু আমরা এশিয়ান ইথনিক, এজন্য আমাদের 24 to 28 উইকস এ ওজিটিটি ম্যান্ডেটরি। তারপরে যদি ধরেন যে আপনার ওইটা নেগেটিভ হলো, 24 to 28 উইকস একটা করলেন, সেটা নেগেটিভ আসলো, দেন দেন আপনি হচ্ছে তখন তাকে বলতে পারেন যে ঠিক আছে আপনার নেগেটিভ আসছে, কিন্তু আপনি যেহেতু হয়তো দেখা গেল একটু অবেস বা মনে হচ্ছে যে নেগেটিভ আসছে পরপর 2 বার, তারপরও তাকে একটা মনিটরিং যে তখন আপনি একটা ফাস্টিং করেন বা একটা এবিএফ করেন এভাবে। কিন্তু দুইটাই ওজিটিটি করতেই হবে। আর কিছু? হ্যালো? না ম্যাডাম, এখন আপাতত আর কিছু মাথায় আসছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কেস স্টাডি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এটা আসলে স্লাইড একটা পরে চলে গেছে। একজন 24-year-old লেডি, ফার্স্ট প্রেগনেন্সি, সে 6 উইকস প্রেগনেন্ট, সে নন ডায়াবেটিক, সে আমাদের এখানে আসছিল। তো তার ফাস্টিং দেখা গেল 5.1 এবং আফটার গ্লুকোজ লোড 75 গ্রাম দেখা গেল 10.5।
ওয়েট 50 কেজি। এখন এই পেশেন্টটাকে আমরা আসলে দেখলাম, এই পেশেন্টটা কিন্তু একটু কনফিউজিং, যেটা আমার কাছে যেমন আমারই খটকা লাগতেছিল। যেমন এই পেশেন্টের ফাস্টিংটা হচ্ছে 5.1, আর গ্লুকোজ লোড যেটা দেওয়ার পর সেটা দেখা যাচ্ছে 10.5। তো আমরা তো বারবার এটা বললাম যে ফার্স্ট ট্রাইমেস্টারে আসলে আমরা যেটা করব, ফার্স্ট ট্রাইমেস্টারে তো আমরা স্ট্যান্ডার্ড যে ডায়াবেটিস ডায়াগনোস্ট ক্রাইটেরিয়া সেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করব, কিন্তু এই রোগীটা তো সেটার মধ্যে পড়তেছে না। কিন্তু তার যে 10.5 যে তার গ্লুকোজ, এটা কিন্তু অবশ্যই তার যে টার্গেট, আমাদের যে প্রেগনেন্সির যে গ্লাইসেমিক টার্গেট তার চেয়ে কিন্তু বেশি। এই জন্য এই পেশেন্ট, এই ধরনের ক্ষেত্রে যদি কোনো পেশেন্ট আছে যাকে আমরা জিডিএমও বলতে পারছি না, আবার প্রি জেস্টেশনাল ডিএমও বলতে পারছি না, তারপরও প্রেগনেন্সিতে জিডিএম হোক ডায়াবেটিস যদি থাকে, মানে এই ধরনের যদি কোনো কিছু পাই আমরা, এদের টার্গেট এবং ম্যানেজমেন্ট কিন্তু সেম। এই পেশেন্টকে কিন্তু আমরা অবশ্যই ম্যানেজমেন্ট দিব। এই পেশেন্টকে আমরা নভোর্যাপিড 4-4-4 করে শুরু করব। এরপর আমরা টাইট্রেশন করব যে তার পোস্ট মিলগুলা কেমন থাকে, এবং লং অ্যাক্টিং দরকার নাই, কেননা তার ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা নরমাল। ম্যাম এখানে যে নোভোর্যাপিডটা দেওয়া হয়েছে, এখানে কি রেগুলার গুলাও তো দেওয়া যেত? হ্যাঁ অবশ্যই, যদি রোগী অ্যাফোর্ড করতে না পারে আমরা রেগুলার দিব, কোনো সমস্যা নেই, দিতে পারবো। যেমন এই যে একজন 21 ইয়ার ওল্ড একজন হাউসওয়াইফ থার্ড প্রেগনেন্সি নিয়ে আসছে, উনি কোনো ডায়াবেটিস ছিল না আগে, আগে দুটা প্রেগনেন্সি আনইভেন্টফুল ছিল। ওনার ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 4.7 এবং 2 আওয়ার পোস্ট প্রান্ডিয়াল 11.5। তো আমরা দেখলাম যে ওনার আসলে ডায়াবেটিস। এখন আমরা আসলে কি করব, এটা কিন্তু এই পেশেন্টটা সম্ভবত আমার কাছে সেকেন্ড ট্রাইমেস্টারে আসছিল, তো ওনার আসলে জিডিএম। এই পেশেন্টকে আমরা অবশ্যই ট্রিটমেন্ট শুরু করে দেবো। এই পেশেন্টটা যেহেতু হয়তোবা এই পেশেন্টটা অ্যাফোর্ড করতে পারছিল না, এই জন্য আমরা ওনাকে একটা পিট দিলাম। তারপর আমরা অবশ্যই টাইট্রেশন করবো ডোজ বাই মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। ঠিক আছে? ম্যাম এখানে হ্যাঁ আগের আগের কেসটাতে যে আগের কেসটা কি ম্যাম? হ্যাঁ এখানে তো ফাস্টিংটা 4.7, তো আমরা হ্যাঁ, এখানে একটা পিটটা কি রাতের বেলা কি কম দিতে পারি? একটা পিট, হ্যাঁ আপনি যদি ফাস্টিং, যেটা হয় কি, এটা তো আসলে একটা পিট তো আসলে ফাস্টিং বা গ্লুকোজটা কন্ট্রোল করে না। আমরা তো এটা শর্ট অ্যাক্টিং দিচ্ছি, এটা ওনার খাওয়ার উপর নির্ভর করে। তবে আপনি এটা বলতে পারেন যে দেখা যায় প্রেগনেন্সিতে এমনও হয় যে পেশেন্টের হয়তো বা রাতের পোস্টপ্রান্ডিয়ালটা কমের দিকে থাকে, দেখা গেল আমরা মনিটর করে দেখলাম, এটা তো আমি 2টা করে তাকে দিয়ে দিছি, মানে একটা সুগার বেশি পাইছি জন্যই দিয়ে দিছি। আমি মনিটর করে দেখলাম যে তার হয়তো বা রাতের ব্লাড সুগারটা 6 থাকে, বা খুব বেশি হলে 8 থাকতেছে। তো সেক্ষেত্রে আমি প্রেগনেন্সিতে আমরা এটাও করি যে একটা পিঠে আমরা 2ও দিতে পারবো, কিন্তু এই পেশেন্টের এটা ক্ষেত্রে আমরা একটা পিঠ আসলে ফাস্টিং কন্ট্রোল করে না, তো এটার সাথে এটা রিলেটেড না। হ্যাঁ বলো। ম্যাম আমরা ডায়াবেটিসটা মানে 4 বার যে করব, এটা কখন কখন করব ও, আরেকবার একটু যদি বলতেন। আমরা এটা সকালে খালি পেটে করব, সকালে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, রাতে খাওয়ার 2 ঘন্টা পরে, 4 বেলা। ঠিক আছে? ওকে আচ্ছা, আপনাদের অন্য কোনো কোশ্চেন না থাকলে আমি নেক্সট প্রসিড করি। আচ্ছা, ডায়াবেটিস ইন রামাদান, এটা আসলে একজন পেশেন্ট যে রমজানে রোজা রাখতে পারবে কিনা, এইটা আমাদের আসলে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করতে হবে। আগে অ্যাসেসমেন্ট করতে হবে যে পেশেন্টের আসলে, আমাদের যে পেশেন্ট যে রোজা রাখতে চাচ্ছে এইটা আসলে পেশেন্টের জন্য সেফ কিনা। তো এইসব ক্ষেত্রে আমরা আসলে এইভাবে অ্যাসেস করি যে পেশেন্টের টাইপ অফ ডায়াবেটিস, কি কি মেডিকেশন পাচ্ছে, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক কেমন, পেশেন্টের কোনো কমপ্লিকেশনস বা কোমরবিডিটিস কি কি আছে, পেশেন্টের ওয়ার্ক সার্কামস্টেন্স কি রকম। হ্যালো, কিছু বলছেন? হ্যালো, শোনা যাচ্ছে?
মিট হয়ে গিয়েছিলাম, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, প্রিভিয়াস রামাদান এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? প্রিভিয়াস কি তার কোনো হাইপোগ্লাইসেমিক এপিসোড ছিল কিনা, যার জন্য তার রোজা ভাঙতে হয়েছিল কিনা? এই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই অ্যাসেস করতে হবে যখন একটা পেশেন্ট রমজানের আগে আমাদের কাছে আসবে। সাধারণত রিস্কের মধ্যে যেটা হয়, লো বা মডারেট রিস্ক, যেসব পেশেন্টের দেখা যায় লাইফস্টাইল থেরাপি দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে, অথবা যাদের দেখা যাচ্ছে শুধুমাত্র সেকেন্ড জেনারেশন সালফোনাইল ইউরিয়া অথবা মেটফরমিন অথবা SGLT2 বা বেজাল ইনসুলিন দিয়ে পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে, সামনের বারে গতবারে যে সে রোজা রেখেছিল সেটা মোটামুটি ঠিক মানে আনইভেন্টফুল ছিল প্রিভিয়াস রামাদান, তাহলে তাদেরকে আমরা রোজা রাখার জন্য লো রিস্ক বা মডারেট রিস্ক বলবো, কেননা অবশ্যই ডায়াবেটিক পেশেন্টরা কিছু না কিছু রিস্ক থাকেই। এরপর হাই রিস্ক পেশেন্ট যারা, তাদের দেখা গেছে যে তারা স্টেজ 3 CKD অথবা যাদের টাইপ 2 ডায়াবেটিস কিন্তু গ্লাইসেমিক কন্ট্রোল পুয়ার, অথবা টাইপ 1 ডায়াবেটিস যারা ইনসুলিন নিচ্ছেন, টাইপ 1 ডায়াবেটিস কন্ট্রোল বাট টাইপ 1 ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল বাট টাইপ 1 DM যেহেতু, স্টাবল মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস যাদের থাকে, এই ধরনের ব্যাপার, অথবা যারা দেখা যায় যে কাজ করছেন আর কি, মানে ইন্টেন্স ফিজিক্যাল লেবার করেন উইথ ডায়াবেটিস, এই পেশেন্টগুলোকে আমরা হাই রিস্কের মধ্যে রাখি। আর ভেরি হাই রিস্ক যারা আসলে রোজা রাখতে পারবে না, এর মধ্যে প্রেগনেন্সি একটা ভেরি হাই রিস্ক, যাদের CKD স্টেজ 4-5 অথবা যারা ডায়ালাইসিস পাচ্ছে, যাদের EGFR 30 নিচে, এই ধরনের পেশেন্ট বা যাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বা যাদের কোনো সিভিয়ার হাইপোগ্লাইসেমিক এপিসোড বা হাইপারগ্লাইসেমিক এপিসোড হয়েছিল লাস্ট 3 মান্থস প্রায়র টু রামাদান, এই পেশেন্টগুলো আসলে হাই রিস্ক পেশেন্ট। এনাদের ক্ষেত্রে আমরা আসলে বলি যে আপনার রোজা রাখাটা একেবারেই ঝুঁকিপূর্ণ, আপনার রোজা রাখা ঠিক হবে না। একটা পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট যদি রোজা রাখে, তাহলে আসলে তাদেরকে কিছু ডায়াবেটিক এডুকেশন তাকে দিতে হবে, যেটা হচ্ছে যে পেশেন্ট অবশ্যই ডায়েটের ব্যাপারে পেশেন্টের কিছু ব্যাপার, যেমন পেশেন্ট হাই গ্লাইসেমিক ইনডেক্স, যে ফুড কার্বোহাইড্রেট, এগুলো তাকে আসলে অ্যাভয়েড করতে হবে। এবং পেশেন্ট যেমন ইফতারের সময় পেশেন্টের যে শরবত বা যেগুলো আসলে ব্লাড সুগারটা খুব র্যাপিডলি বাড়ায় ফেলে, বা যেগুলো সুহরে যে খাবারগুলো খাবে যেগুলো র্যাপিডলি ব্লাড সুগার বাড়ায় ফেলে, এগুলো আসলে অ্যাভয়েড করা ভালো। এবং সুহরটা আসলে পেশেন্টের একদম ডায়াবেটিক পেশেন্টরা অ্যাজ লেট অ্যাজ পসিবল খাওয়া উচিত। এবং যেটা হচ্ছে যে পেশেন্টের প্লেন্টি অফ ওয়াটার, এবং পেশেন্ট কখনোই সুহর না খেয়ে রোজা রাখবে না, রোজা রাখবে এটা হবে না। এবং পেশেন্টের যে ইফতারির পরে যে একটা নাইট মিল, এটা ডায়াবেটিক রোগীরা কখনো মিস করবে না। ম্যাডাম এখানে হাই কার্বোহাইড্রেট কি কি আছে? হাই গ্লাইসেমিক ইনডেক্স, জি ম্যাডাম। হাই গ্লাইসেমিক ইনডেক্স যেগুলো আমাদের ব্লাড সুগার, যেমন জুস, তারপর শরবত, সবকিছুই তো, যেমন মধু, তারপরে চিনি দিয়ে তৈরি যে কোনো খাবার, এগুলো সবই হাই গ্লাইসেমিক ইনডেক্স। এখানে ম্যাডাম রুটির ক্ষেত্রে কি কোনো বিধি নিষেধ আছে? রুটির আটার ব্যাপারটা হচ্ছে কি, রুটি তো গ্লাইসেমিক ইনডেক্স খুব একেবারে র্যাপিডলি বাড়ায় ফেলবে না, রুটি সে খেতে পারবে, রুটি হাই গ্লাইসেমিক ইনডেক্স না, রুটির হচ্ছে মডারেট, এটা র্যাপিডলি বাড়ায় না। তো তবে যেটা হয় যে ওই যে ধরেন যে আপনার রুটি যদি সে খায়, সে যদি ইফতারিতে রুটি খায়, তাহলে সে আসলে আবার যদি রাতের বেলা রুটি খায়, তাহলে তার কার্বোহাইড্রেট কনজাম্পশনটা বেশি হয়ে যাবে। একটা কাজ সে করতে পারে, যেমন ধরেন যে তার হয়তো বা ডায়েটারি রিকোয়ারমেন্ট অনুযায়ী সে হয়তো 3টা রুটি খেতে পারে, তাহলে সে ইফতারির সময় একটা রুটি দিয়ে ইফতারি করলো, আর দেখা গেল নাইট মিলে সে 2টা রুটি নিল, এরকম করতে পারে। এক্ষেত্রে এটা কি সমস্যা ম্যাডাম না। রুটি তো বিভিন্ন জিনিসের হয়, যেমন আটার রুটি হয়, ময়দার রুটি হয়, হ্যাঁ, লাল আটার রুটি হয়, হ্যাঁ, এর লাল আটা ক্ষেত্রে রুটিটা কি? সবচেয়ে ভালো, যেটা একেবারে রিফাইন্ড, যেটা মানে কি বলবে ফ্লাওয়ার, এটা তো আসলে একটু গ্লাইসেমিক ইনডেক্স বেশি হয়। যেটা হচ্ছে আপনার ওই যে লাল আটার রুটি, অনেক সময় দেখা যায় অনেকে লাল আটা সাদা আটা মিলায় যেটা বানায়, বা লাল আটার রুটিটাই হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য প্রেফারেবল।
ম্যাডাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে আপনারা কোনগুলো প্রেফার করেন আমরা প্রেফার পেশেন্টদের? করি পেশেন্টের হচ্ছে যে চিরা অথবা মুড়ি অথবা ওটস, এগুলো আমরা প্রেফার। আচ্ছা, মডিফিকেশন অফ ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ ডিউরিং রামাদান। রামাদানে আসলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডোজ মডিফিকেশনটাই খুব ইম্পর্টেন্ট। যদি কোনো পেশেন্ট শুধু মেটফরমিন পেয়ে থাকে, আমরা সেই পেশেন্টের মেটফরমিনের ডেইলি ডোজ বা টোটাল ডোজে কোনো চেঞ্জ হয় না। শোনা যায়? জি ম্যাডাম, জি আমরা ম্যাডাম। হ্যালো, জি ম্যাডাম, শোনা যাচ্ছে এখন। শোনা যাচ্ছে? হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা, মেটফরমিনের যে টোটাল ডোজ সেটার কোনো চেঞ্জ হবে না। কোনো পেশেন্ট যদি একবার হ্যালো, হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছিল না সে সময় মোট হারমোনিয়া বলছিলেন। হ্যালো, ম্যাডাম এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? আচ্ছা, মেটফরমিন পাচ্ছে তাদের ক্ষেত্রে আসলে কোনো ধরনের ডোজ মডিফিকেশনের প্রয়োজন নাই, টোটাল ডোজটা আসলে চেঞ্জ হয়। সকালে সেটা পাই তো সেটা আমরা ইফতারিতে বলি। যদি কোনো পেশেন্ট 2 বেলা মেটফরমিন পেয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি যে যেটা সকালে নিতেন সেটা ইফতারিতে নেবেন, আর যেটা রাতে নিতেন সেটা সুহরের সময় নিলেই হবে। আর 3 বেলা পেলে 2। জি ম্যাডাম, ম্যাডাম বলতেছিলেন যে মেটফরমিন যদি 3 বেলা পাই ওখান থেকে ডিস্টার্ব করছে। আচ্ছা, মেটফরমিন 3 বেলা পেলে 2 বেলা যেটা সেটা সকালেরটা আর দুপুরেরটা মিলায় সে ইফতারের সময় নিবে, আর যেটা রাতের সেটা সুহরের সময় নিবে। আর সালফোনাইল ইউরিয়ার ডোজ যেটা হয় যদি ওয়ান্স ডেইলি ডোজ হয়, সাধারণত সালফোনাইল ইউরিয়া তো আমরা গ্লিক্লাজাইডটাই সবচেয়ে বেশি ইউজ হয়। যাই হোক, গ্লিক্লাজাইড অথবা গ্লিমেপেরাইড বেশি ইউজ হয়। তো এটা আমরা আসলে যদি ওয়ান্স ডেইলি ডোজ নেয় গ্লিক্লাজাইডের, তাহলে আমরা সেটা সকালে যেটা নিত সেটা ইফতারিতে নিব। আর যদি কেউ 2 বেলা পেয়ে থাকে তাহলে সেটা আমরা 50% সকালেরটা সে নিবে ইউজুয়াল ডোজ ইফতারিতে, আর যেটা রাতে সে পেত সেটা 50% ডোজ রিডাকশন করে সুহরের সময় নিতে পারে। অনেক সময় দেখা যায় যদি গুড গ্লাইসেমিক কন্ট্রোল থাকে তাহলে যদি সেক্ষেত্রে সুহরের সময় না নিলেও চলে, তাহলে সেটা সে করতে পারে। তবে যদি মানে কন্ট্রোল না বেশি থাকে বা যদি মোটামুটি কন্ট্রোলও থাকে তারপরে একেবারেই বন্ধ করা যাবে না ইভিনিং ডোজটা, এটা সুহরে নেওয়াই ভালো হবে। 50% ডোজ রিডাকশন, মেগলিটেনাইট যেগুলো আমরা ইউজ করি, নমোপিল,
এগুলো আসলে যদি সাধারণত তো খাওয়ার 3 বেলা পরে দেওয়া হয়, তো এটা আসলে শুধু দুপুরের মিলটা বাদ দিয়ে, দুপুরের ডোজটা বাদ দিয়ে বাকি 2টা সে ইফতার এবং সুহরে নিতে পারবে। অ্যাকারবোস, থায়াজোলিডিনডিয়ন্স এগুলো কোনোটারই ডোজ মডিফিকেশন লাগে না, এমনকি SGLT2 এরও কোনো ডোজ মডিফিকেশন, DPP4 এগুলো কোনোটারই ডোজ মডিফিকেশন লাগে না। শুধু SGLT2টা যদি আমরা শুরু করতে চাই তাহলে আসলে রামাদানের অ্যাটলিস্ট 1 to 2 উইকস আগে শুরু করতে হবে এবং এটা আসলে ইফতারিতে নিতে হবে। এবং যেহেতু এটা একটা অসমোটিক ডায়োরেসিস করে SGLT2, এই জন্য আমরা SGLT2 ইনহিবিটর নিলে রোগীকে একটু অ্যাডভাইস করে দিব যেন প্লেন্টি অফ ওয়াটার সে নেয়। এখন যেটা হচ্ছে ইনসুলিনের ডোজ মডিফিকেশন। যদি কোনো পেশেন্ট ইনসুলিন পেয়ে থাকে রামাদানে এবং সেটা যদি প্রিমিক্সড রেজিমেনে থাকে সে, তাহলে তার যে মর্নিং ডোজটা সেটা সে ইফতারিতে নিবে, আর যেটা ইভিনিং ডোজ সেটা সে 20 to 50% রিডাকশন করে সুহরে নিবে। আর পেশেন্ট যদি বেজাল বোলাস রেজিমেনে থাকে, যে 3 বেলা সে র্যাপিড অ্যাক্টিং পাচ্ছে আর রাতের বেলা সে লং অ্যাক্টিং পাচ্ছে, তাহলে তো তার যে দুপুরে যেহেতু খাবে না, দুপুরবেলার র্যাপিড অ্যাক্টিং টা সে অমিট করবে এবং যেটা হচ্ছে মর্নিং ডোজ যেটা সেটা সে ইফতারিতে নিবে, র্যাপিড অ্যাক্টিং এর মর্নিং ডোজ। আর যেটা রাতের র্যাপিড অ্যাক্টিং সেটা 25 to 50% ডোজ রিডাকশন করে সুহরে নিবে। আর যেটা লং অ্যাক্টিং সেটা সে রাতে যে নির্দিষ্ট সময়ে নিত সেই সময়ে সে নিবে, তবে 15 to 30% ডোজ রিডাকশন করে নিতে পারে। আর যেটা স্প্লিট মিক্স রেজিমেন, সেটা পেশেন্ট যদি 3 বেলা শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা পেয়ে থাকে তাহলে দুপুরের ডোজটা তো অমিট, সকালের র্যাপিড অ্যাক্টিং আর সকালের যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং সেটা সে একত্রে ইফতারির সময় নিবে। আর রাতে যে র্যাপিড শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে, সেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা সে 50% ডোজ রিডাকশন করে নিবে, আর যেটা শর্ট অ্যাক্টিং আছে সেটা সে 20 to 50% ডোজ রিডাকশন করে সুহরের সময় নিবে। রমাজানের ক্ষেত্রে যে আমাদের অবশ্যই ব্লাড সুগার মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা 7 বার ব্লাড গ্লুকোজ চেক করতে পারি, একটা সুহরের আগে, সুহরের 2 ঘন্টা পরে, এটা দুপুর 12টার সময় একটা, বিকাল 4টার সময় একটা, জাস্ট বিফোর ইফতারিতে একটা, ইফতারির 2 ঘন্টা আগে একটা, জাস্ট ইফতারির 2 ঘন্টা পরে একটা। এবং দেখা যায় যে পেশেন্ট ডিউরিং পুরা ফাস্টিং পিরিয়ডে পেশেন্ট যদি কখনো খারাপ ফিল করে, যে তার খারাপ লাগছে, বুক ধরফর করছে, ঘাম হচ্ছে, তাহলে সে অবশ্যই ব্লাড সুগার চেক করতে পারে। এতবার তো আসলে পসিবল হয় না, জন্য অ্যাটলিস্ট যদি সে একটা ব্লাড সুগার চেক করে তাহলে সে কিন্তু জাস্ট ইফতারির ঠিক আগের ব্লাড সুগারটা চেক করবে, যে তার কি ইফতারির আগে তার কি হাইপো হয়ে যায় কিনা, এই জন্য আর কি। আর যদি এটলিস্ট এই 3টা করা উচিত আর কি, ডেইলি করতে না পারলেও করা উচিত। যেটা বিফোর সুহর, এটা আসলে আমাদের ইফতারির সময় যে আমরা প্রিমিক্সড ইনসুলিনটা নিচ্ছি সেটার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে। এটা প্রি ইফতার যেটা বললাম যে প্রি ইফতারে একটা নিতে হয়, সেটা আসলে অ্যাডজাস্ট করবে প্রিমিক্সড ইনসুলিন অফ সুহর, অথবা লং অ্যাক্টিং যেটা আমরা নিই রাত 10টায়, সেটা ঠিক আছে কিনা, ডোজ কম বেশি আছে কিনা, সেটা দেখে ঠিক করা যায়। যেটা 2 আওয়ার্স আফটার ইফতার, এটা আসলে আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা র্যাপিড অ্যাক্টিং যেটা আফটার ইফতারে আমরা নিই, সেটা আসলে অ্যাডজাস্ট করার জন্য দেখা হয়। অল ইন্ডিভিজুয়াল শুড ব্রেক দ্য ফাস্ট যদি ব্লাড সুগার 3.9 এর চেয়ে কম অথবা 16.7 এর বেশি হয়, তাহলে পেশেন্টকে অবশ্যই, এবং পেশেন্টের যদি হাইপোগ্লাইসেমিয়া অথবা একিউট হাইপোগ্লাইসেমিয়ার কোনো ফিচার, তার হাইপোগ্লাইসেমিয়ার মতো খারাপ লাগতেছে এবং সুগার চেক করে দেখা গেল যে কম আছে, অথবা পেশেন্টের কোনো অ্যাকিউট ইলনেস, ভমিটিং, ডায়রিয়া যেটাই হোক, এগুলো অ্যাকিউট কোনো ইলনেস যদি হয় তাহলে সে ফাস্ট ট্র্যাক তাকে ব্রেক করতে হবে। ম্যাম এখানে 16.7 এর উপরে গেলে ব্রেক করবে কেন? এখানে তো মানে ভালো আছে, মানে বেশি, খুব কি বেশি না, বা এটা খুব আমাদের, হ্যাঁ এটা বেশি, এটা ভালো না তো। 16.7 কি ভালো? না ম্যাম, মানে এ থেকে কি ডিকে হয়ে যাবে নাকি? হ্যাঁ, ডিকে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ পেশেন্টের যেটা হয় যে পেশেন্ট তো ফ্লুইড, যেহেতু সে ফাস্টিং এ আছে, তার তো সে পানি খেতে পারতেছে না, এদিকে হচ্ছে গিয়ে সে তো ডায়াবেটিক, তার তো আসলে ওই রকম শরীরে ইনসুলিন নাই, এদিকে সুগার বেশি,
তার যে কিটোজেনেসিসটা স্টার্ট হয়ে যেতে পারে, হ্যাঁ ডিকে হয়ে যেতে, ডিকে সাধারণত টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে হর্ন বা এরকম কিটোন তৈরি হওয়ার চান্স হবে, কেননা পেশেন্ট যেহেতু ফাস্টিং অবস্থায় আছে, সে তো কোনো পানি নিতে পারতেছে না, এদিকে তার ইনসুলিন শর্টেজের জন্য সে কোনো ধরনের গ্লুকোজটাকে তো সে সেলের ভিতর ঢুকাইতেও পারতেছে না, এই জন্য তার হচ্ছে গিয়ে রিস্ক অফ হাইপারগ্লাইসেমিয়া, এবং হাইপারগ্লাইসেমিয়া থেকে পরে আলটিমেটলি কিটোজেনেসিস শুরু হবে। আর এটা আসলে মানে জিনিসটা হচ্ছে যে আমরা যেমন ডায়াবেটিস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যেমন করি, এটা আসলে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির রিকমেন্ডেশন যে আসলে এর চেয়ে কম এবং এর চেয়ে বেশি হলে পেশেন্টকে আমরা ব্রেক করতে বলবো। এখন অনেক সময় এরকম হয়, এরকম কোশ্চেনও স্যারদের কাছে যেটা শুনেছি যে দেখা গেছে কোনো পেশেন্টের সুগার 18 আছে, পেশেন্ট দেখা যাচ্ছে ক্লিনিক্যালি ভালো আছে, তেমন কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে এবং টাইমটা দেখা যাচ্ছে 5টা বেজে গেছে, আর হয়তো বা 1-1.5 ঘন্টা আছে ফার্স্ট ব্রেক করতে, তখন দেখা যায় পেশেন্ট যদি ক্লিনিক্যালি ওয়েল থাকে, আমরা আসলে বলি যে ঠিক আছে 1-1.5 ঘন্টার জন্য তাহলে রোজাটা আর ভাঙার দরকার নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু যদি অনেকক্ষণ হয়, দেখা গেল যে এই জিনিসটা তার ঠিক দুপুর 12টার সময় যদি তার এই ধরনের অবস্থা হয়, তাহলে আসলে আমরা পেশেন্টকে রোজা ভাঙতেই বলবো। ম্যাডাম রোজা ভেঙে এই সময়টা কি করবে? না, হাইপো স্বাভাবিক হলে তো আমরা তো খাওয়া দাওয়া করবে, যেভাবে আমরা নর্মালি যেটা সে করতো সেটা করবে, খাবার খাওয়ার আগে যেভাবে ইনসুলিন নিয়ে খেত সেভাবে। আচ্ছা, একটা কেস বলতে চাচ্ছি, সেটা মিস্টার এক্স 46-year-old ওবেস ম্যান, ডায়াবেটিক ফর 8 years। সে ম্যাক্সুলিন পাচ্ছে, যেটা প্রিমিক্সড ইনসুলিন, নবিসিড পাচ্ছে 2 বেলা করে 850, আর এম্পাগ্লিফ্লোজিন পাচ্ছে 1টা করে। এটা হচ্ছে তার বিফোর রামাদান মেডিকেশন। এখন তার গ্লুকোজ প্রোফাইলটা ছিল আমাদের কাছে যখন আসলো, দেখা গেল ফাস্টিং 7, পোস্ট মিলটা 8.9। পেশেন্টের কোনো হাইপোগ্লাইসেমিয়ার এপিসোড বা হাইপারগ্লাইসেমিক কোনো ইমার্জেন্সি ছিল না, এরকম ক্রনিক কোনো কমপ্লিকেশন বা এরকম কিছু ছিল না। এখন এই অবস্থায় পেশেন্টের আমরা আসলে কি করব? পেশেন্টের আসলে বিফোর রামাদান এরকম ম্যানেজমেন্ট ছিল, পেশেন্টকে তো আমরা অবশ্যই ডায়াবেটিক এডুকেশন দিব রিগার্ডিং ডায়েট অ্যান্ড সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। এছাড়া পেশেন্টের আমরা ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট, যেটা সে সকালে নিত সেটা আমরা ইফতারে নিয়ে গেলাম 36, আর যেটা 18 পেত সেটা আমরা ডোজ রিডাকশন করে সুহরে নিয়ে গেলাম, রাতে পেতো এটা আমরা সুহরে নিয়ে গেলাম। নবিসিটের ডোজ তো চেঞ্জ হবে না, জাস্ট টাইমটা চেঞ্জ হবে। এম্পাগ্লিফ্লোজিনের টাইমটা শুধু চেঞ্জ হবে, ইফতারে নি, ডোজ চেঞ্জ হবে না। টেক হোম মেসেজটা আসলে ইন্ডিভিজুয়ালাইজেশন অফ ট্রিটমেন্ট diabetes during Ramadan is very important, and pre-Ramadan assessment is vital for any individual with diabetes that intends to fast. কোনো কোশ্চেন আছে এটার ব্যাপারে? ম্যাম আগের পেশেন্টের একটা রাতের ডোজটা তো 30% রিডাকশন করা হয়েছে, তো আমরা কি মানে এটা কি 50% কি করবো সবসময়, নাকি মানে না, ব্যাপারটা ওই যে 25 to 50%। আপনি প্রথমে ধরেন যে একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দিলেন 12 করে দিছে, এটা তো আসলে 18 তো সে কমই পাইতো, এই জন্য আমরা এটা 12 করে দিচ্ছি, আমরা এটা অ্যাডজাস্ট করবো, 25 to 50% রিডাকশন করবো। এখন আমরা হচ্ছে 10 দিতে পারতাম, এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে, দেখা গেছে যে 18 তো খুব বেশি না, এখন আবার বেড়েই যেতে পারে, এই জন্য আমরা হচ্ছে এরকম করে রাখছি। আর পেশেন্টের আসলে এইভাবে ব্লাড সুগার পেয়ে ভালো ছিল, তো এই জন্য আমরা আসলে খুব বেশি কমাইনি। এটা আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আপনি তো পেশেন্টকে মনিটরিং করতে বলবেন এবং 3টা অ্যাটলিস্ট সে করবে, ওই সময় আপনি এই সুগারটা দেখে সকাল এই ব্লাড সুগারটা দেখে আপনি প্রিমিক্স, যেটা রাতে মানে সুহরে যদি 12 হয়, তাহলে আপনি ঠিক তার ইফতারির আগে যেটা সেটা আপনি অ্যাসেস করে দেখবেন যে এইটা, যেটা ডায়াবেটিসে যেটা হয় যে রামাদানে একটা সুগার চেক করলেও তো ঠিক ইফতারির আগে চেক করতে হয়, এটা আপনি চেক করে দেখবেন যে ওই সময় কি পেশেন্টের কমে যায় কিনা, যদি কমে যায় ওই সময় তাহলে এটা আরো কমাই দিবেন, আর যদি না কমে বা ঠিক থাকে তাহলে এটাই চলবে, এরকম আর কি।
ম্যাডাম মনিটরিং এর ইন্টারভ্যালটা কিরকম, মানে মানে কয়দিন পর পর সে রেগুলার চেক করবে? যেটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট হোক, যে কোনো পেশেন্ট, ডায়াবেটিস বলেন, তারপরে জিডিএম বলেন, এই পেশেন্ট, এগুলো আসলে পেশেন্টের যেটা হয় যখন আনকন্ট্রোল ব্লাড সুগার থাকে তখন তো আসলে আমরা ডেইলি করতে বলি। ধরেন যে অনেক বেশি আছে 15, 16, 20 এরকম থাকলে আমরা আসলে ডেইলি 4 বেলা করতে বলি। অথবা পেশেন্ট যদি দেখা যায় যে মোটামুটি একটু ধরেন প্রথম 3 দিন সে ডেইলি করলো, এরপর দেখা গেল সবগুলা 12-13-র মধ্যে চলে আসছে, পেশেন্ট যদি এরকম বেশি করতে না চায় তখন আমরা 3 দিন পর পর করতে বলি। আর মোটামুটি যখন কন্ট্রোলে থাকবে তখন সে সপ্তাহে 1 দিন করলেই হবে। মেটফর্মিনের এক্সআর প্রিপারেশন গুলো এটা কি বিডিটিডিএস করে দেওয়া যায় নাকি অনস ডেইলি করে না যেভাবে না, যত দিয়ে? মেটফর্মিনের যে এক্সট্রা প্রিপারেশন এটা আপনি হচ্ছে গিয়ে ওই ইফতারির সময় দিন যদি এক্সট্রা নিয়ে থাকে। না, আমি এটা ইন জেনারেল কোশ্চেন জিজ্ঞেস করলাম যে আমি যদি নরমাল পেশেন্টকে দিতে চাই তাহলে এটা কি বিডি বা টিডিএস করে ও দেওয়া যায় নাকি না, এটা আমরা অনস ডেইলি? এক্সট্রাটা রাতে না, এক বেলাই দিই আমরা। এক বেলা কি এটা সর্বোচ্চ 2000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে এক্সআর গুলো? হ্যাঁ, দেওয়া যাবে। আর যা দেবো একবারেই দেবো? এক্সআর গুলো সাধারণত এক বেলাই দিই আমরা, জি। ম্যাডাম আপনার প্রথম ক্লাসে বলেছিলেন যে হচ্ছে ইনসুলিনটা হচ্ছে, যেহেতু আমাদের দেশে আমরা একটু, মানে কোল্ড স্টোরেজে রাখতে হয়, মানে একটু কম তাপমাত্রা, সেক্ষেত্রে ফ্রিজে রাখা যায়। তো ফ্রিজে রাখলে হচ্ছে 20-30 মিনিট বের করার 20-30 মিনিট পরে হচ্ছে দেওয়ার জন্য। তো এই 20-30 মিনিট পরে কেন দেওয়ার কথা, মানে এটা কি জন্য? না আসলে ইনসুলিন তো ধরেন যে 25 ডিগ্রি টেম্পারেচারে হচ্ছে ঠিক থাকবে। তখন আসলে রুম টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আসলে ইনসুলিনের এভাবে রাখা উচিত। কিন্তু আমরা ফ্রিজে তো 25 ডিগ্রি মেনটেন করতে পারি না, ফ্রিজে তো আরো কম তাপমাত্রা থাকে। এই জন্য আমরা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দেই না, এই জন্য আমরা একটু রুম টেম্পারেচারে নিয়ে এসে, সেটা দেখা গেল ফ্রিজে তো 4 বা 8 ডিগ্রি সেলসিয়াসে ছিল অথবা 6, তো এটাকে আমরা বের করে তারপর একটু নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচার ধরেন 30 আছে, আমি বের করলাম ছিল 4, হয়তোবা দেখা গেল 15 মিনিট পরে এটা হয়তোবা ওই রকম কাছাকাছি হয়ে গেল, 25-এর মতো হয়ে গেল, তো আমি তখন দিয়ে দিই। এই জন্য বলো, আমাদের দেশে যে টেম্পারেচার বা 38 ডিগ্রি বা ওরকম যদি হয় তাহলে আসলে ওই রকম সময় ইনসুলিন আসলে খুব একটা ভালো থাকে না, একটু ঠান্ডার মধ্যেই আহ, রাখতে হয় ইনসুলিন। তো ম্যাডাম এক্ষেত্রে কি এফিকাসি কোনো প্রবলেম হয় যদি আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দেই, বা 10 মিনিট পরে রুম টেম্পারেচারে আসার জন্য ওয়েট করে দেই, মানে দুটার মধ্যে না কি না খুব না, বেশি এভাবেই দিতে হবে, না সিগনিফিকেন্ট না, কোনো? এফিকাসি কম, না এফিকাসি কমে না, এফিকাসি কম। ম্যাডাম ফাস্টিং বা ওজিটির ক্ষেত্রে ওভারনাইট যে ফাস্টিং যেটা বলে, তো ফাস্টিং এ বলতে অনেক সময় পেশেন্ট জিজ্ঞেস করে যে রাতে পানি খেতে পারবে কিনা, এটা কি কোনো রেস্ট্রিকশন আছে? পানি সে খেতে পারবে, কিন্তু আসলে দেখা যায় যে ওজিটির ক্ষেত্রে, ডায়াবেটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে আহ, বলা হয় যে একেবারে ওভারনাইট ফাস্টিং করাই ভালো, অ্যাটলিস্ট 8 আওয়ার। তবে পানিটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় অনেকে বলে যে ভুলে পানি খেয়ে ইচ্ছাকৃতভাবে পানি খাইছে, এটা আসলে ওরকম না। অনেক সময় হয় যে কোনো রোগী দেখা গেছে পুরোটা সময় ফাস্টিং ছিল, সকালে আসার আগে হয়তো ভুলে একটু পানি খেয়ে ফেলছে, এটাকে আমরা হয়তো ইগনোর, কিন্তু ইচ্ছাকৃতভাবে পানি খাবে এটা না, ফাস্টিং মানে অ্যাটলিস্ট 8 আওয়ার ফাস্ট না খাওয়াই ভালো। আচ্ছা ম্যাম, আরেকটা কোশ্চেন ছিল, এটা মানে এ রিলেটেড না, ওটা কি এখন করবো না ক্লাস শেষে করবো? আচ্ছা ক্লাস শেষে করেন, তাহলে শেষ করে দিই, অনেক টপিক তো আপনাদের, আজকে টপিক একটু বেশি, তাহলে শুরু করি। আচ্ছা, সিক ডে ম্যানেজমেন্ট তো বুঝেনি, যেটা হচ্ছে আসলে বেসিক জিনিসটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীরা যখন অসুস্থ হয়ে যায় তখন আসলে তাদের যে স্পেশাল যে একটা অ্যাটেনশন দিতে হয়, এটাকে সিক ডে ম্যানেজমেন্ট বলে। ডায়াবেটিস রোগীদের যেটা হয় যে সিক মানে হচ্ছে এস ফর সুগার টেস্টিং, আই ফর ইনসুলিন অ্যাডজাস্টমেন্ট, সি ফর কার্বোহাইড্রেট ইনটেক, কে ফর কিটোন টেস্টিং। ডায়াবেটিস টাইপ 1 বা টাইপ 2 আমরা আসলে সিক ডে এর ক্ষেত্রে যেটা ভয় পাই, একটা হচ্ছে যে পেশেন্ট যদি না খাওয়া দাওয়া করে তাহলে তো আসলে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। আর একটা জিনিস হয় ডায়াবেটিস রোগীদের আহ যেটা হয় ইনসুলিন ডেফিসিয়েন্ট হওয়ার কারণে ওদের যে কিটোজেনেসিস, এইটা নিয়ে আমরা আসলে খুব চিন্তিত থাকি।
যে একই পেশেন্ট মুখেও খেতে পারতেছে না, পানি খেতে পারতেছে না, কার্বোহাইড্রেট খেতে পারতেছে না, তাহলে পেশেন্টের আসলে কি কিটোজেনেসিস শুরু হয়ে যাবে কিনা, পেশেন্ট কিটোসিসের দিকে যাবে কিনা, এইটা আসলে খুব বেশি ঝামেলা। এই জন্য আমরা যাতে এইরকম কিছু না হয়, এই জন্য ডায়াবেটিস রোগীদের সিক ডেটাকে একটু আলাদাভাবে অ্যাড্রেস করি আমরা। তো এখানে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন, এখন পেশেন্টের হয় কি, ডায়াবেটিস রোগীরা যদি খেতে না পারে তাহলে আমাদের কিন্তু তারপরও কখনোই আমরা কোনো অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন একসাথে সব বন্ধ করে দিব না। আমরা ডোজ কমাই দিতে পারি, কিন্তু আমরা কখনোই ডায়াবেটিসের সব ওষুধ একবারে বন্ধ করে দিব না, কেননা পেশেন্টের নিজের গ্লুকোজ হোমিওস্ট্যাসিসটা ঠিক নাই, এই জন্য সে মেনটেন করতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। এখন এর মধ্যে যখন কোনো পেশেন্ট ইনসুলিন পাচ্ছে, পেশেন্ট যদি লং অ্যাক্টিং বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যদি ইনসুলিন পেয়ে থাকে, আমরা এটা ডোজ কমাই দিয়ে কন্টিনিউ করব। আর শর্ট অ্যাক্টিং ইনসুলিনের ব্যাপারটা হয় কি, যে পেশেন্ট খেতে যদি পারে তাহলে আমরা দিলাম, আর যদি না খেতে পারে না দিলাম, সেই বেলা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অবশ্যই লং অ্যাক্টিং বা যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এটা একবারে বন্ধ করব না, কমাই দিলে কোনো সমস্যা নেই। পেশেন্ট যদি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ পায়, এখন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ পাচ্ছে, আমরা ডোজটা কমাই দিতে পারি, অথবা দেখা গেল পেশেন্ট লং অ্যাক্টিং পাচ্ছে, মানে গ্লিমেপেরাইড পাচ্ছে, সেটাকে আমরা গ্লিক্লাজাইডে শিফট করতে পারি, অথবা ওই সিক ডের কয়দিনের জন্য পেশেন্টের খাওয়ার উপর যেহেতু আমরা নির্ভর করতে হচ্ছে, এই জন্য পেশেন্টকে হয়তোবা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে আমরা পোস্ট মিল ব্লাড সুগারটা অ্যাডজাস্ট করতে পারি। যেহেতু পেশেন্টের যদি আমরা ওরাল অ্যান্টি ডায়াবেটিকটা দিয়ে দেই তাহলে তো পেশেন্টের আবার হাইপো হয়ে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য শুধুমাত্র সেই জন্য আমরা ওই কয়দিনের জন্য একটু ইনসুলিনে শিফট করতে পারি। মিল প্ল্যান যেটা হয়, এখানে খাবার যেটা আমি বললাম যে কার্বোহাইড্রেট ইনটেকটা আমাদেরকে মেনটেন করতে হবে, এবং এটা আসলে আমাদের আইডিয়ালি বলা হয় যে 3 থেকে 4 ঘন্টা পর পর সে 50 গ্রাম কার্বোহাইড্রেট খাবে, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে ফ্লুইড ব্যালেন্সটা, পেশেন্টের ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। সে প্রত্যেক আওয়ারে পারলে সে মানে 125 থেকে 150 ml পর্যন্ত খাবে। সিক ডেতে আমরা এক্সারসাইজটা একটু ডিসকারেজ করি। আর সিক মানে পেশেন্ট আসলে কেন সিক, পেশেন্টের কি কোনো অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা ইউটিআই, বা পেশেন্টের কি কোনো এমআই, মানে কি হয়েছে পেশেন্টের, আমরা অবশ্যই আন্ডারলাইং কজটা খুঁজে বের করব। এবং মনিটরিংটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। টাইপ 1 ডায়াবেটিস যদি হয়ে থাকে তাহলে আমরা পেশেন্টের ব্লাড গ্লুকোজ এবং ইউরিন কিটোনটা করা উচিত। আর কারণ ডায়াবেটিস রোগীদের তো মোর চান্স অফ কিটোসিস, এবং যদি পেশেন্টের ব্লাড গ্লুকোজটা 14 এর বেশি হয় তাহলে আসলে বেশি মোর ফ্রিকুয়েন্টলি মনিটরিং করতে হবে, কারণ এই পেশেন্টগুলো ডিকের দিকে যাওয়ার চান্স থাকে। আর টাইপ 2 ডায়াবেটিস যদি হয়ে থাকে তাহলে 6 আওয়ারলি মনিটরিংটা করব আমরা। আর যদি পেশেন্টের ব্লাড গ্লুকোজটা 14 বেশি হয়ে যায় তখন আমাদেরকে কিটোন বডিটাও চেক করতে হবে ইউরিনে। ব্লাডে করলে ভালো, কিন্তু আমাদের দেশে আসলে ওইভাবে ব্লাডে সব জায়গায় হয় না, এটা অনেক এক্সপেন্সিভ। আর আমরা এরপর পেশেন্টের কি জ্বর আছে কিনা, পেশেন্টের আউটপুট ইনটেকটা ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা, এটা আমাদের খেয়াল করতে হবে। সিক ডে ম্যানেজমেন্টে এটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানবো যে এই পেশেন্টটাকে আমার আসলে এখন আর, আমরা অনেক সময় দেখা যায় টেলিফোনে চিকিৎসা দিয়ে থাকি বা বাসায় থাকতেছে রোগী আছে, তো আমরা যদি দেখি যে এই ফলোইং ক্রাইটেরিয়া গুলো আছে, সেক্ষেত্রে আসলে রোগীকে অবশ্যই হাসপাতালে যেতে হবে এবং সরাসরি ডক্টর দেখানোই ভালো। ভমিটিং or diarrhea persist for more than 6 hours, sick for 2 days and not getting better, blood glucose remain above 14, signs of hyperglycemic hyperosmolar state, drowsiness, hyperventilation, dehydration or severe abdominal pain, extremes of age, hypoglycemia, coexisting serious illness, too sick to drink or take any food or drinks. আচ্ছা, সিক ডে নিয়ে আমার আসলে প্রেজেন্টেশন এইটুকুই ছিল। আপনাদের কারো কিছু জিজ্ঞাসা আছে সিক ডে নিয়ে? ম্যাডাম, অ্যাকিউট ডায়রিয়া অথবা অ্যাকিউট সিভিয়ার ডায়রিয়ার ক্ষেত্রে ওরসালাইন বা কলেরা স্যালাইনের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা? না না, অবশ্যই কলেরা স্যালাইন অবশ্যই দিব, কোনো রেস্ট্রিকশন নেই। ম্যাডাম, নরমাল সেক্ষেত্রে স্যালাইন, হচ্ছে কলেরা স্যালাইন, হ্যাঁ বলো। কলেরা স্যালাইন বা ওরসালাইনে তো কিছু গ্লুকোজ থাকে, ওটার জন্য কি ডায়াবেটিকে মানে ডায়াবেটিক ড্রাগসে কোনো চেঞ্জ আসবে কিনা? আপনি তো মনিটর করবেন, আর ওআরএস যেটুকু গ্লুকোজ থাকে এটুকু দিয়ে কিছু হবে না। তারপর আপনি তো মনিটরিং করবেন, ব্লাড সুগার তো মানে মনিটরিং করবেন সবসময়।
সমস্যা। ম্যাডাম এই ক্ষেত্রে হচ্ছে মনিটরিংটা কিরকম হবে, মানে কতক্ষণ পর পর বা কোন না এখানে একটু এই যে মানে ওটা 3 থেকে 4 ঘন্টা পর পর? এই যে এটা হচ্ছে যদি টাইপ 2 ডায়াবেটিস হয় তাহলে আমরা আসলে 6 আওয়ারলি মনিটরিং করব, আর যদি টাইপ 1 ডায়াবেটিস হয় 4 আওয়ারলি মনিটরিং করব, আর যদি সুগার 14 এর বেশি হয়ে যায় এবং পেশেন্টের কিটোনিউরিয়া থাকে তাহলে 2 আওয়ারলি মনিটরিং করা লাগতে পারে, যেটা আমরা হসপিটালে ডিকের পেশেন্টের ক্ষেত্রে করি। হসপিটাল ডায়রিয়াতে আপনারা বাসায় এইটুকু পর্যন্ত করলেই হবে। হ্যাঁ বলেন। ম্যাডাম এক্ষেত্রে ইনসুলিনটা কিভাবে দিতে হবে যদি ইনসুলিন পেয়ে থাকে পেশেন্ট? এই পেশেন্টে ধরেন যে সুগার আছে হচ্ছে গিয়ে 14, পেশেন্ট হয়তো আগে থেকেই স্প্লিট মিক্সড রেজিমেন পাচ্ছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে তার ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা অবশ্যই কন্টিনিউ করব। হয়তোবা সে আগে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পেত হয়তোবা পাইতো 12 আর শর্ট অ্যাক্টিংটা পেতে হতো 6, আর রাতের বেলা হয়তোবা পাইতো 8 আর 4 এরকম পাই। সেক্ষেত্রে আপনি সকালের যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা সেটা হয়তোবা কমায় আপনি 8 করে দিলেন, আর যেটা শর্ট অ্যাক্টিং ছিল সেটা যদি সে খেতে পারে তাহলে দিলেন, না খেতে পারলে দিলেন না, অথবা যদি খায় 4 দিলেন, আর রাতেরটা ওই রকম করে আপনি হচ্ছে দিলেন। ধরেন যে রাতে ছিল হচ্ছে 10, এটাকে আপনি 6 করে দিলেন, আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা, আর শর্ট অ্যাক্টিংটা 4 করে দিলেন। যদি খেতে না পারে শর্ট অ্যাক্টিংটা না দিলেও চলবে, এরকম আর কি। ওকে। ম্যাম যদি প্রিমিক্স পেতো তাহলে তো এভাবে কমানোর কোনো অপশন থাকতো না, কি তখন জিনিস কিভাবে? কি জিনিস শুনলাম না। ম্যাম যেটা বললেন যে মানে শর্ট অ্যাক্টিংটা না দেওয়ার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য, কিন্তু যদি সে প্রিমিক্স পায় আগে থেকে তাহলে তো এখানে শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এটা তো কমা বাড়া করার মানে ইয়ে করা না যাবে না হ্যাঁ, আলাদাভাবে। প্রিমিক্সড এর ক্ষেত্রে ওই তো যদি দেখেন যে পেশেন্টের ওই সময় সমস্যা হচ্ছে যে প্রিমিক্সড ইনসুলিন দিয়ে সে আসলে খাওয়া দাওয়ার প্যাটার্নটা একদম ঠিক নাই, তাহলে সেক্ষেত্রে ওই সিক ডেজ গুলাতে আপনি রেজিমটাও চেঞ্জ করে ফেলবেন। প্রিমিক্সড ইনসুলিন দিলে তো ওই রোগীটার হাইপো হয়ে যেতে পারে, প্রিমিক্সড ইনসুলিনটা এই জন্য ওই সময় রেজিমটা দরকার হলে আমরা চেঞ্জ করে ফেলবো, স্প্লিট মিক্সে চলে আসবো। যদি রোগী অ্যাফোর্ড করতে না পারে বেজাল বোলাস তাহলে আমরা স্প্লিট মিক্সে চলে যাব। হ্যাঁ, প্রিমিক্সড ইনসুলিন দিলে সিক ডেতে ঝামেলাই হয়। সেক্ষেত্রে প্রথমে আমরা এটা করতে পারি যে ওই যে অ্যানালগ ইনসুলিন গুলাই, যেগুলো বাংলাদেশি অ্যানালগ যে পাওয়া যায় কম দাম একটু, গ্লারিন যেগুলা, বেজাল ইনসুলিনটা শুরু করে দিলেন, আর এদিকে পেশেন্ট যদি খেতে পারে তাহলে হচ্ছে ওই বেজাল ইনসুলিনের সাথে আপনারা দিয়ে দিলেন, দেশি যে থাকে না ওই যে অ্যাক্ট্রাপিড, এগুলো দিয়ে দিতে পারে খাওয়ার উপরে আর কি। ম্যাম তাহলে ডায়রিয়াতে আমরা কি কলেরা স্যালাইন না দিয়ে কি নর্মাল স্যালাইনও দেওয়া যাবে নাকি, মানে মানে ডায়াবেটিসের জন্য? কারণ কলেরা স্যালাইনে তো ডায়াবেটিস বেড়ে যাওয়ার কথা না। না না, এটা কলেরা স্যালাইন ডায়াবেটিস, আপনি ধরেন যে রোগীর কলেরা ডায়াবেটিস ডায়রিয়াতে কলেরা স্যালাইন দিলে কোনো সমস্যা নাই, দিবেন, এটার সাথে এটা তো গ্লুকোজ বাড়ার কিছু নেই। আর এটা আর নর্মাল স্যালাইন প্রথমে ধরেন যে আপনি একিউট সে আসছে হয়তোবা খুব বেশি, তখন আপনি কলেরা স্যালাইন হয়তো দিলেন একটা স্টেপ রানিং, তারপর পেশেন্টের মোটামুটি হেমোডাইনামিক্যালি স্টেবল আছে, নর্মাল স্যালাইন শুরু রাখলেন। ডায়াবেটিস রোগীদেরকে আসলে নর্মাল স্যালাইন দেওয়াই ভালো, তবে একিউট গ্যাস্ট্রাইন্টারাইটিসের ক্ষেত্রে কলেরা স্যালাইন দেওয়ার কোনো কন্ট্রা ইন্ডিকেশন নেই, কলেরা স্যালাইন দিব, কোনো সমস্যা নেই। আমরা তো আর ডিএ বা ডিএনএস দিচ্ছি না, তাই না? ম্যাডাম যেটা হচ্ছে যে ডায়রিয়াতে আমরা ডায়রিয়ার যেরকম প্রোটোকল ওইভাবে ডায়রিয়ার রিকোয়ারমেন্টস অনুযায়ী স্যালাইন বা কলেরা স্যালাইন চালাবো, সাথে যদি হ্যাঁ ডায়াবেটিস যদি থাকে তাহলে হচ্ছে রেজিমটা ওই অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে তার আরবিএস অনুযায়ী। হ্যাঁ ওকে। হ্যাঁ জি। আর কিছু জানার আছে এটাতে নাকি পরেরটাতে চলে যাব? না ম্যাডাম পরেরটায় চলে যান। আচ্ছা, ডায়াবেটিস সার্জারি আসলে এটা তো অনেক আপনাদের আজকে টপিক গুলো ছিল অনেক বেশি। এখন যেটা হচ্ছে যেটা বেসিক, আপনারা কি মেডিসিনের সবাই মেডিসিন ফ্যাকাল্টিতে নাকি সার্জারিরও কেউ আছে? না ম্যাডাম আমি অ্যানেস্থেশিয়া। আচ্ছা আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যেটা করি, এটা আসলে একটা ডেভিডসনেরই একটা চার্ট, নিউ যে 24th এডিশনের, এখানে যেটা বলা হয়েছে ডায়াবেটিস এবং সার্জারিতে আমরা আসলে মেইনলি প্রথমে যেটা দেখি
যদি পেশেন্টের ইলেকটিভ সার্জারি হয়, আচ্ছা, আমি এই চার্টটাকে দেখি তাহলে ভালো। যদি পেশেন্টের ইলেকটিভ হয় সার্জারিটা, তাহলে আমরা আসলে পেশেন্টের গ্লাইসেমিক কন্ট্রোলটাকে এনশিওর করব। সেক্ষেত্রে পেশেন্টের আমাদের টার্গেট HbA1c-টা 8.5 অর বিলো হতে হবে, এবং পেশেন্টের ব্লাড সুগার গুলা সাধারণত 12-র নিচে, বলে যে 10-এর নিচে থাকা উচিত, এটা আসলে ভালো, সবচেয়ে ভালো। আর পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কিছু অ্যাসেস করতে হবে, যেমন পেশেন্টের ডায়াবেটিক ফুড, অথবা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ, কার্ডিয়াক অটোনমিক নিউরোপ্যাথি বা রেনাল ফেইলিওর, এই জিনিসগুলো আছে কিনা, এগুলো আমরা খুব ভালোভাবে অ্যাসেস করব। প্রি অপারেটিভলি এগুলো অ্যাসেস করে নিতে হবে। এবং পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই ওটিতে ফার্স্ট লিস্টেই থাকবে। এবং যেটা বললাম যে HbA1c-টা আসলে 8.5 হবে। এবং ডায়াবেটিস পেশেন্টে যেটা হবে, আমাদের পেরি অপারেটিভ যে ব্লাড গ্লুকোজ ম্যানেজমেন্ট, এই টার্গেটটা হচ্ছে যেটা হলো, এটা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির রিকমেন্ডেশন যে 6 থেকে 10 পর্যন্ত রাখলেই সবচেয়ে ভালো। এটা মোটামুটি আমাদের যে পোস্ট অপারেটিভ আউটকাম বা উন্ড হিলিং এগুলোর জন্য ভালো। আর যেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, তারা বলে যে 4.4 থেকে 10 এই পর্যন্ত অ্যাকসেপ্টেবল, এর চেয়ে টাইট কন্ট্রোল করার দরকার নেই। এবং পেশেন্ট যখন পেরি অপারেটিভ পিরিয়ডে থাকবে, ওই সময় আসলে এনপিও থাকবে, এবং পেশেন্টকে ওই সময় আমরা 2 to 4 আওয়ারলি ব্লাড গ্লুকোজটা মনিটর করব, ঠিক আছে। এবং এখানে যেটা, এই চার্টটা এবার আসি, পেশেন্টের যদি সার্জারিটা এমন হয় যে পেশেন্টের একটা মাত্র মিল মিস হচ্ছে, লেস দেন 2 মিসড মিল, এবং পেশেন্টের গুড গ্লাইসেমিক কন্ট্রোল, HbA1c-টা যদি 8.5 এর চেয়ে কম হয়, পেশেন্টকে তো আমরা ওটিতে রাখবো, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পেশেন্টের যে নন ইনসুলিন থেরাপি, সেটা মর্নিং অফ দ্য সার্জারিতে আমরা কি কি করব, যেমন SGLT2 ইনহিবিটর এবং সালফোনাইল ইউরিয়া, এগুলো আমরা অমিট করব। এবং মেটফরমিন, DPP-4, GLP-1 এবং থায়াজোলিডেন্ডিয়ন, এগুলা সে টেক অ্যাজ নর্মাল। আর ইনসুলিন থেরাপির যে ব্যাপারটা হয়, আমরা তো ইউজুয়ালি এখানে 4টা রেজিমেন দিচ্ছে, আমরা তো আসলে এই টুয়াইস ডেইলি আর মাল্টিপল ডেইলি ডোজ ইউজ করি। তো টুয়াইস ডেইলি ডোজ যেটা আমরা ইউজ করি, সেখানে দেখা যাবে যে আগের দিনে কোনো চেঞ্জই হবে না ইনসুলিনের ডোজ। সকালবেলা যেদিন অপারেশন হবে, সেদিন মর্নিং ডোজটা 50% রিডাকশন হবে। আর মাল্টিপল ডেইলি ডোজের ক্ষেত্রেও সেম, আগের দিন কোনো চেঞ্জ হবে না। আর সকালবেলা যে শর্ট অ্যাক্টিংটা, সেইটা অবশ্যই অমিট হবে, এবং সে 20% লং অ্যাক্টিংটা 20% ডোজ রিডাকশন করে নিবে। এটা হচ্ছে যেগুলা শর্ট প্রসিডিউর, মানে লেস দেন 2 মিসড মিল। আর যদি পেশেন্টের লং স্টারভেশন হয়, লং স্টারভেশন মানে 2টা মিলের বেশি যদি সে মিস হয়, অথবা পেশেন্টের দেখা গেল যে কি বলে এটাকে, হিমোগ্লোবিন A1c 8.5 এর বেশি, অথবা ব্লাড সুগার 12-র বেশি থাকে, কিংবা পেশেন্টের ইমার্জেন্সি সার্জারি করতে হবে, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল রেট ইন্ট্রাভেনাস ইনসুলিন ইনফিউশন করি। এবং ভেরিয়েবল ইন্ট্রাভেনাস ইনসুলিন ইনফিউশনের যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে আইডিয়ালি যেখানে ইনসুলিন পাম্প সিস্টেমটা আছে, সেখানে এটা ভালো কাজ করে। যেটা হয় যে দেখা যায় যে একটা ইনসুলিন, একটা সিরিঞ্জের মধ্যে 50 সিসি সিরিঞ্জের মধ্যে আমরা 49.5 ml নর্মাল স্যালাইন নিই, আর 0.5 ml, সেটা 0.5 ml মিন হচ্ছে 50 ml অ্যাক্ট্রাপিড, মানে যেটা শর্ট অ্যাক্টিং, এটা আমরা নিই। এই 0.5 ml অ্যাক্ট্রাপিড এবং 49.5 ml যে নর্মাল স্যালাইন, এটা পুরাটা মিলাই আমরা এটাকে 50 ml করি। এরপর এটাকে আমরা ইনফিউশন পাম্পে, আগে এটাকে স্লাইডিং স্কেল বলা হয়তো ভিরি, এখন হচ্ছে যেহেতু আমাদের পেরি অপারেটিভ ব্লাড গ্লুকোজ টার্গেট আসছে, আমরা 1 to 2 আওয়ারলি ব্লাড গ্লুকোজ মনিটর করব, এবং সেই অনুযায়ী আমরা পাম্পে ডোজটা ফিক্স করে দিব যে এত ml পার আওয়ারে যাবে ইনসুলিন, অথবা দেখা গেল 2 ml পার গেল, অথবা 3 ml। এটা আসলে স্লাইডিং স্কেলে ওই একটা চার্ট আছে, ওটা দেখে আমরা ঠিক করি। এবং এই ধরনের লং স্টারভেশনের ক্ষেত্রে দেখা যায় নন ইনসুলিন থেরাপিগুলো আমরা অমিট করে দিব ডিউরিং দ্য ডে অফ অপারেশন। হ্যাঁ ম্যাম, এখন যাচ্ছে। আচ্ছা, তো ভেরিয়েবল রেট ইনফিউশনটা আমরা আসলে ওইভাবেই করি। আর এটাই আমার স্লাইডের, এটাই মোটামুটি ছিল।
আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করেন। ম্যাম আমরা পোস্ট অপারেটিভে হুম। যদি 5% ডিএনএস দেওয়া হয় তাহলে কি এটাকে ফুল নিউট্রালাইজেশন করা হয় নাকি মানে কখন ফুল নিউট্রালাইজেশন করব কখন হাফ নিউট্রালাইজেশন করব? ব্যাপারটা হচ্ছে আমরা যেটা করি যে আমরা যা জানি সবাই যা জানার জন্য জানি সম্ভবত যে 1 ইউনিট ইনসুলিন আসলে 2.5 গ্রাম গ্লুকোজকে নিউট্রালাইজ করে। তো 5% যে ডিএনএস বা ডি আমরা রোগীদেরকে দেই, ডায়াবেটিক রোগীগুলোকে দেই, এগুলোর ক্ষেত্রে দেখা যায় 20 গ্রাম গ্লুকোজ থাকে। তো এখানে থাকে 50 গ্রাম গ্লুকোজ। তো এটাকে নিউট্রালাইজ করতে তো আসলে লাগে 20 ইউনিট ইনসুলিন। তো আমরা কখনোই আসলে 20 ইউনিট ইনসুলিন দিয়ে ফুল নিউট্রালাইজ করি না, আমরা ইউটিলাইজিং ডোজেজ। যেমন আমরা রোগীর টার্গেট যেটা রাখতে চাই সেটার জন্য আমরা ইউজুয়ালি, এটা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে, আমরা দেখা যায় কখনো 12, কখনো 16 বা কখনো 14 ইউনিট একট্রাপিড আমরা পেশেন্টের 5% ডিএ বা ডিএনএস এর মধ্যে দিয়ে ড্রিপে চালু করে দিই। ফুল নিউট্রালাইজ করা হয় না, ইউটিলাইজিং ডোজ বলে এটাকে, যেটা আমরা কমাই দিলে আর কি, এটাই আমরা করি। এটা এটা ম্যাম কি কি মানে আপনি বলেন পেশেন্টের উপরে মানে কি দেখে আমরা ঠিক করব মানে সুগারটা এটা আমরা পেশেন্টের ব্লাড সুগার দেখে, যেমন আমরা দেখলাম যে একটা পেশেন্টের ব্লাড সুগারটা দেখা যায়, কোন একটা পেশেন্টের ব্লাড সুগার দেখা যাচ্ছে যে ফাস্টিংটা 7 থাকতেছে, পোস্ট মিল গুলো 8-9 এর মধ্যে থাকতেছে। তো এই অবস্থায় আমি ওনার একটা সার্জারি করব। তো আমি যখন তার সকালবেলার, এবং তার সার্জারিটা হবে লং সার্জারি, তো তখন আমি তার সকালবেলার তো সবকিছু অমিট করে দিছি, হয়তোবা সকালবেলা অমিট করে দিয়ে যে আমি তার ড্রিপ দিব, এই পেশেন্টকে যদি আমি 20 ইউনিট ইনসুলিন দেই ওই 5% ডিএনএস এর মধ্যে, পেশেন্টের হাইপো হবে। এটা আমাদের একটা জাজমেন্ট। এটা আমরা অবশ্যই এই ধরনের পেশেন্ট যদি হয় যার 7-8 এর মধ্যে থাকে বা 10 এর নিচে থাকতেছে, তাদের ক্ষেত্রে আমরা খুব বেশি হলে 10 বা 12 দিব। 12 দিয়ে আমরা হচ্ছে 1 লিটার ডিএ বা ডিএনএস এর মধ্যে দিয়ে দিব। এবং পেশেন্টের পেরি অপারেটিভ গ্লুকোজটা আমরা মনিটর করব, যেটা কি 10 থেকে মানে 6 থেকে 10 বা 4.4 থেকে 10 এর মধ্যে থাকে কিনা। যদি এভাবে থাকে তাহলে তো এভাবে কন্টিনিউ হবে, আর যদি কমে বাড়ে তাহলে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। অনেক সময় দেখা যায় পেশেন্টের হাইপো হয়ে যেতে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে চেঞ্জও করে ফেলতে হয়, সেক্ষেত্রে দেখা গেল 8 ইউনিট দিয়েও আমাকে অ্যাডজাস্ট করা লাগতে পারে। আপনি ওটা পেরি অপারেটিভ গ্লুকোজ মনিটরিং করবেন, করে ডিসিশন নেবেন। ম্যাম যদি হাইপো হয়ে যায় থাকে তাহলে ওই এই মানে ইয়ে বাদ দিয়ে আবার হ্যাঁ কি হ্যাঁ তখন ইনসুলিন আবার কমিয়ে হ্যাঁ, আরেকটাতে দিয়ে 6 বা আবার 6 বা 8 দিয়ে শুরু করবেন, 6 বা 8 দিয়ে দিবেন। মানে ধরেন যে 6 বা 8 দিলেন, তো তা দিয়ে মোটামুটি কন্ট্রোল হচ্ছে, এভাবেই চললো। মানে আগেরটা সম্পূর্ণ ডিসকার্ড করে দিয়ে হ্যাঁ, পরেরটাতে আমরা ডিসকার্ড করে দিবেন। হ্যাঁ, কারণ তার তো হাইপো হয়ে যাচ্ছে। হ্যাঁ। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল যে ধরুন হচ্ছে একটা পেশেন্ট ইনসুলিন পাচ্ছে সাপোজ শর্ট অ্যাক্টিং ইনসুলিন পাচ্ছে সারাদিনে 30 পাচ্ছে বা প্রিমিক্স 30 করে পাচ্ছে না 16-14 এভাবে পাচ্ছে প্রিমিক্স। আচ্ছা। তো আমরা দেখলাম যে তার মানে গ্লাইসেমিক কন্ট্রোল ঠিক মতো হচ্ছে না, যেমন তার ফাস্টিং দেখা গেলো যে 10-12 আছে, 2 আওয়ার্স আফটার হচ্ছে যে 16-18 এরকম আছে। তো আমরা সেক্ষেত্রে আমরা যদি মনে করি না আমরা প্রিমিক্সে থাকবো না, আমরা ভেজাল বোলাসে যাব বা স্প্লিট মিক্সে যাব, তখন আমরা এ থেকে কিভাবে চেঞ্জ করব এবং চেঞ্জ করার সময় আমরা কত পার্সেন্ট বাড়াবো? মানে ইয়ে থেকে প্রিমিক্স থেকে আমরা ভেজাল বোলাসে গেলাম বা প্রিমিক্স থেকে আমরা স্প্লিট মিক্সে গেলাম, আচ্ছা, তখন হিসাবটা চেঞ্জটা কিভাবে হবে আর কত পার্সেন্ট আমরা বাড়াবো ওই একবারে? প্রথম কথা হচ্ছে যে আমরা যে প্রিমিক্সটার মধ্যে তো হচ্ছে 30% থাকতেছে শর্ট অ্যাক্টিং, আর 70% থাকতেছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, তাই না? তো আমি যদি পেশেন্টের, আপনি কিসে যাবেন, স্প্লিট মিক্স না বেজাল বোলাস? মানে ম্যাম দুটারই উদাহরণটা দিলে একটু ভালো হয়, মানে আচ্ছা, একটা একটা করে। যদি আপনি স্প্লিট মিক্সে যান বা বেজাল বোলাসে যান একই রকমই হবে। জিনিসটা হচ্ছে যদি স্প্লিট মিক্সে যান তাহলে আপনি 70%, ধরেন যে হিসাবটা আপনাকে করতে হবে। হ্যাঁ, পেশেন্ট যদি সকালবেলা 20 ইউনিট প্রিমিক্সড পাচ্ছে, তাই না? 20 ইউনিট প্রিমিক্সড পাচ্ছে, এর মধ্যে 30% হচ্ছে গিয়ে শর্ট অ্যাক্টিং, আর 70% হচ্ছে ওর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, তাই না? এখন এই 20-এর যে
ধরে নেই আমি যদি এটা হয় যে 6 ধরি 18 যদি ধরি, ধরেন 18ই পাচ্ছে, তাহলে 3 6 18, 18-র মধ্যে আপনার হচ্ছে 12 যদি হয় আপনার হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, মানে এই যে আপনার 20-এর যে 70%, সেইটা আপনার হচ্ছে গিয়ে 20-এ 70% হিসাব করতে, হ্যাঁ 20-এর 70% যদি আপনার 14 হয়, তাহলে 14 ইউনিট সে পাবে হচ্ছে গিয়ে আপনার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর বাকি 6 সে পাবে শর্ট অ্যাক্টিং। ঠিক আছে, আপনি কি বুঝতে পেরেছেন? ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, একটা রোগী মনে করেন, দাঁড়ান, একটা রোগী মনে করেন সকালবেলা, আমি এভাবেই বলি, সকালবেলা মনে করেন 20 ইউনিট সে প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে। ঠিক আছে, 20 ইউনিট সে প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে। এখন আপনি সেই রোগীটাকে প্রিমিক্সড থেকে স্প্লিট মিক্সে দিবেন। ঠিক আছে, তাহলে এই রোগীটার 20 ইউনিট ইনসুলিনের মধ্যে তার কতটুকু শর্ট অ্যাক্টিং আছে? 30%। হ্যাঁ 30%, মানে তার হচ্ছে 6 ইউনিট তার হচ্ছে গিয়ে শর্ট অ্যাক্টিং আছে, আর বাকি 14 ইউনিট তার হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে। ঠিক আছে, তাহলে সে এভাবে শর্ট অ্যাক্টিংটাকে আপনি 14 করে দিবেন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটাকে 14 দেবেন, আর শর্ট অ্যাক্টিংটাকে আপনি 6 করে দিবেন। আর যেহেতু আপনি বললেন যে তার আপনার কাছে আনকন্ট্রোলড মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি তার ডোজটা রাতের সকালবেলার যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর ডোজটা, যেহেতু প্রিমিক্সটা তার কন্ট্রোল হয় না, এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে ফাস্টিং বা বিফোর মিলগুলো কন্ট্রোল করা, এই জন্য আমি এটাকে হয়তো 20 তার শর্ট অ্যাক্টিং এর মধ্যে তার 14 হচ্ছে গিয়ে পাওয়ার কথা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এই 14টার মধ্যে আমি হয়তো 18 করে দিলাম, আর যেটা শর্ট অ্যাক্টিং ছিল সেটাকে 6 করে দিলাম। আর রাতে যদি সে মানে 12 পেয়ে থাকে, হ্যাঁ বলেন। আমরা ম্যাম এটা কি দেখে বাড়ালাম, মানে 14 থেকে 18, মানে আমরা কতটা বাড়ালাম? মানে এটা আমরা, আপনি তার- যে বললেন রোগীটার হচ্ছে গিয়ে সুগারটা এই প্রিমিক্সড এই ডোজ পেয়েও রোগীটার হচ্ছে গিয়ে 15 16 18 থাকতেছে, সেই জন্য বাড়ানো। এটা তো আমি রাতের রাতের ইন্টারমিডিয়েটের কথা বললেন, মানে না, সকালেরটা বলুন। সকালবেলা, রাতেই হোক সকালে হোক সমস্যা নেই, হ্যাঁ বলেন। এক্ষেত্রে ম্যাম আমরা মানে কতটা বাড়াবো, মানে তার ধরেন যে ফাস্টিং আছে 12 14 মতো, তাহলে আমরা কতটা বাড়াবো আগের থেকে, মানে কত পার্সেন্ট? যেমন আগে আপনি বললেন যে সে 20 পেতো, সে র্যাপিড হচ্ছে 6, আর হচ্ছে ইন্টারমিডিয়েট তার আহ, কত 6 আর 12 হচ্ছে, 6 আর 14, হ্যাঁ 6 আর 14। 6 আর 14 হচ্ছে। তাহলে আমরা তার ফাস্টিং আছে 12 14 মতো, তাহলে আমরা কতটা বাড়াবো, মানে কত পার্সেন্ট আসলে বাড়াবো নিয়মটা হচ্ছে কি, ইন্টারমিডিয়েটে? আমরা 2 ইউনিট থেকে 4 ইউনিট করে 3 দিন পর পর বাড়াবো, এটাই নিয়ম। 3 দিন পর পর আমরা 4 ইউনিট করে বাড়াবো। এখন যেটা হয় যে আমরা যে হাসপাতালে যে রোগীগুলোকে পাই সেগুলোকে তো আমরা করে দিতে পারি, কিন্তু আউটডোর বেসিসে যে রোগীগুলো আসে এগুলাকে তো আপনি ডেইলি ফলো আপ করতে পারবেন, এই জন্য দেখা যায় আমরা 4 বাড়াই দেই। অথবা যেই রোগীটার, একটা রোগীর ফাস্টিং এর টার্গেট কত, ধরেন যে তার বয়স হচ্ছে 50, তার ফাস্টিং এর টার্গেট হচ্ছে গিয়ে 6, আর আপনি বললেন তার ফাস্টিং আছে 12, তাহলে সে আপনার কাছে আসছে যখন 12 ফাস্টিং নিয়ে, আপনি যদি তাকে 1 সপ্তাহ বা 15 দিন পর দেখেন, তাহলে তো তাকে আপনার অ্যাটলিস্ট হিসাব মতো আপনার এভরি 3 ডেজ পর পর আপনার 4 ইউনিট করে বাড়ানোর কথা, সেটা তো আপনি আইডিয়ালি পারতেছেন না। এই জন্য আপনি একবারই দেখা গেল যে আপনি 4 বাড়াই দিলেন, 3 দিন পর না, আপনি প্রথমেই 4 করে দিলেন, তারপর রোগীকে আপনি বলেও দিলেন যে আপনি এটা 2 দিন পরপর ব্লাড বা ডেইলি বা 2 দিন পর পর ব্লাড সুগার দেখে সকালের যে ইনসুলিনটা আমি আপনাকে বাড়াই দিছি, এই জন্য আপনি এটা যদি আপনার ফাস্টিংটা রাতে আপনাকে যে ইনসুলিনটা বাড়াই দিছি আমি, এটা আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে ব্লাড সুগারটা চেক করে দেখবেন, যদি দেখেন যে এটা 10-এর উপরে আছে বা 8-এর উপরে আছে, তাহলে আপনি 2 করে বাড়াবেন। আমরা কিন্তু +-2 লিখি, এই জন্যই লিখি। ম্যাম এই যে 4 বাড়াবো, এটা কি আমি সকালেও 4 বাড়াবো, রাতেও 4 বাড়াবো, নাকি শুধুমাত্র না, এক বেলাতে? আমাদের মেইন টার্গেট হচ্ছে ফাস্টিংটাকে কন্ট্রোল করুন।
আমি আগে রাতেরটা বাড়াবো, রাতের ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা বাড়াবো। বুঝছি। বাড়ালে যে কোনো একটা বাড়ায় মানে দিনে সর্বোচ্চ মানে হ্যাঁ, একদিনে একটা সর্বোচ্চ বাড়াইলেন। হ্যাঁ, ওইটাই আপনি আইডিয়ালি আপনি দেখবেন যে আপনি ফার্স্ট রাতের বেলা ইন্টারমিডিয়েটটা বাড়াচ্ছেন, দেখলেন যে ফাস্টিংটা 10 এর নিচে আসলো, আবার তখন আপনি দেখলেন যে তার পোস্ট মিল গুলা বেড়ে হচ্ছে গিয়ে 15-16 আসছে, তখন আপনি হয়তো বা তখন যখন দেখলেন যে এটা 10 এর নিচে চলে আসতেছে আর এগুলা 15-16, তখন আপনি বুঝলেন যে ওনার পোস্ট মিলও বাড়াতে হবে। মনিটরিং করেই বুঝবেন যে তার পোস্ট মিলও বাড়াতে হবে, তখন বুঝবেন। প্রথমে টার্গেট করবেন ফাস্টিংটা আগে 10-এ আনার চেষ্টা করবেন, আর এর মধ্যে যদি পোস্ট মিল গুলো খুব বেশি থাকে, এই যে দেখা যাচ্ছে যে একেবারে 12-র উপরে 15-16-18, তখন আপনি 2-2 করে বাড়াই দিবেন বা রোগীকে বলে দিবেন মনিটরিং আমি আপনাকে 2-2 করে বাড়াই দিচ্ছি, আর আপনি নিজে মনিটরিং করে দেখবেন, যদি এটা 10-এর নিচে না আসে তাহলে আপনি 2 দিন পর পর 2-2 করে বাড়াবেন, এভাবে। আচ্ছা ম্যাম, দুইটা একসাথে বাড়ানো যায় না? মানে ফাস্টিং এর জন্য যে বাড়াচ্ছি আবার হ্যাঁ, বাড়ানো পোস্টপ্রান্ডিয়ালের যায়, জন্য। আমরা তো বাড়াই, কিন্তু আসলে যেটা আইডিয়ালি আসলে আমাদেরকে ফাস্টিংটা যদি অনেক বেশি আনকন্ট্রোল থাকে, তাহলে আসলে এতগুলো ইনসুলিন আগে বাড়ানো ঠিক হবে না। যে ফাস্টিংটা অনেক বেশি আনকন্ট্রোল থাকে, তাহলে আগে আমরা ফাস্টিংটাকে ফিক্স করার চেষ্টা করি। আর এমনিতে তো সে শর্ট অ্যাক্টিং একটা পাচ্ছেই, পাক যেটা ডোজে পাচ্ছে পাক, আমি আগে 10-এর নিচে নিয়ে আসার চেষ্টা করব ফাস্টিং। আর ম্যাম এটা যদি আমি ভেজাল বলাসে যেতে চাই, তখন আমরা কিভাবে করবো? বেজাল বেলাসে যেতে বাড়ানো গেলে সহ। বেজাল বোলাসে যেতে গেলে আপনার হচ্ছে গিয়ে টোটাল যে ডোজটা, মনে করেন ও পাচ্ছে 20 এবং 12 টোটাল পাচ্ছে না, তাহলে পুরো কত হ্যাঁ। হলো, 32 ইউনিট ইনসুলিন হলো ওর টোটাল। এই 32 ইউনিটের 50% বেজাল পাবে, 50% বোলাস পাবে। মানে এটা হচ্ছে গিয়ে 15 বা 16 পাবে সে হচ্ছে গিয়ে বেজাল, আর 16 পাবে সে বোলাস। এই এটা আপনি ভাগ ভাগ করে দিয়ে দিবেন শর্ট অ্যাক্টিং মানে র্যাপিড অ্যাক্টিংটা। কিন্তু ম্যাম যে তার যে আনকন্ট্রোল আছে এই জন্য যে বাড়াইতে হবে, সেক্ষেত্রে আমরা কোনটা বাড়াবো? ওই যে আপনি কোনটা বাড়াবো, ফাস্টিংটাকে কতটা? টার্গেট করবেন, আপনি বোলাসটা বাড়াবেন। ফাস্টিং ম্যাম তো পোস্টপ্রান্ডিয়াল কমবে না? হ্যাঁ, ফাস্টিং বাড়ালে পোস্টপ্রান্ডিয়াল তো এমনিই করবে। আপনার কাজ হলো যেহেতু রোগীর আনকন্ট্রোল থাকে, তাহলে 16 হচ্ছে গিয়ে তার ইউজুয়াল ডোজ। আপনি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে 16 পাচ্ছে, তো আপনি এটাকে ধরেন যে আরেকটা জিনিস হয়, বেজাল ইনসুলিনের ইফিকেসি তুলনামূলকভাবে বেশি, এখন খুব বেশি বাড়ানো যাবে না, আপনি এটাকে 18 বা 20 করে দিতে পারেন। ঠিক আছে, যদি আপনি দেখেন যে ব্লাড সুগার মানে ফাস্টিংটা যদি তার দেখা গেল যে 12 আছে, আর সে আগে থেকে প্রিমিক্সড ইনসুলিন 32 ইউনিট পাচ্ছিল, আপনি সেক্ষেত্রে এটাকে 16টাকে আপনি খুব বেশি বাড়ায়েন না, এটাকে আপনি খুব বেশি হলে 18 করে দেন। তারপরে আপনি মনিটর করেন 1 সপ্তাহ পর বা 3 দিন পর মনিটর করেন যে ফাস্টিংটা কত থাকে, তাহলে আবার 4 ইউনিট একবারে পরে বাড়াই দিবেন, এভাবে। ম্যাম আরেকটা যে ছিল যে মানে লং লং অ্যাক্টিং গুলা একসাথে মানে প্রথমবারে কি 10 ইউনিটের বেশি দিয়ে শুরু করা যায়? না না না, লং ইউনিটের গুলা ইউজুয়ালি বলে যে আসলে বেজাল ইনসুলিন 10 ইউনিট দিয়ে শুরু করতে হয়। এখন যেটা হয় যে এই রোগীটা তো আসলে ফার্স্ট বার আপনি শুরু করতেছেন না, এই রোগীটা তো আসলে আগে থেকে ইনসুলিন পেয়ে আসছে, এবং এর হচ্ছে কি আপনার 10 দিয়ে হবে না, এই রোগীর 10 ইনসুলিন দিয়ে শুরু করলে হবে না। এটা আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট, যে রোগীটা 32 ইউনিট ইনসুলিন দিয়ে ফাস্টিং থাকতেছে 14 বা 16 বা 12, তার তো আসলে আপনার 10 দিয়ে হবে না, এই জন্য আপনি একটু বাড়ায় শুরু করবেন। আর তার তো আসলে আপনি তো তাকে আসলে মানে চেঞ্জ করতেছেন রেজিম, পুরোপুরি নতুন তো শুরু করতেছেন না। ম্যাম তাহলে এখানে আমি লং অ্যাক্টিংটাকে বাড়িয়ে বাড়িয়ে তার আগে আমি ফাস্টিংটা কন্ট্রোল করব, দেন আমি ভেজালে গিয়ে তার পোস্টপ্রান্ডিয়াল ঠিক করব। আপনি যেটা করবেন, আপনি প্রথমে লং অ্যাক্টিংটা তো বাড়ালেন, এর সাথে আপনি তাকে 4 বেলার সুগারটা মনিটর করতে বলবেন। কখনই শুধু ফাস্টিং না, 4 বেলাটাই সে করে আসবে। এখন 1 সপ্তাহ পরে সে আসলো, দেখা গেল আপনি তার ফাস্টিংটা কন্ট্রোল করে মোটামুটি 8 চলে আসছে, কিন্তু পোস্ট মিল গুলা দেখা যাচ্ছে যে 16 থাকতেছে, 14 এরকম থাকতেছে। সেক্ষেত্রে তার আপনি হয়তোবা তার বেজাল ইনসুলিনটা 2 বা 4 বাড়াই দিলেন বা 2 বাড়াই দিলেন, কিন্তু তখন তাকে আপনার কাছে যে সে 1 সপ্তাহ পরে আসবে, তখন তার পোস্ট মিলও একটু বাড়াই দিতে হবে আপনাকে, মানে বোলাসটা একটু বাড়াই দিতে হবে,
যদি আপনার ফাস্টিংটা মোটামুটি 10-এর নিচে চলে আসে বা 8 বা এরকম 10-এর নিচে চলে আসে, তখন আপনি পোস্ট মিলের দিকেও একটু নজর দিবেন আর কি। 1 সপ্তাহ আপনি সময় নেন যে ফাস্টিংটা কন্ট্রোল হয় কিনা দেখেন, এরকম আর কি। বোলাস বাড়ানোর ক্ষেত্রে আমরা কি, যেমন ওরা তো 3 বেলায় পাবে, ওই ক্ষেত্রে সর্বোচ্চ আমরা কত বাড়াইতে পারবো? মানে যেমন আপনি 4 বললেন এর আগে, তো আমরা কি ভেজালটার ক্ষেত্রে 3 বেলা মিলে 4 বাড়াতে পারবো নাকি আরো বেশি বাড়াতে পারবো? না, বেশি বাড়াতে পারবো আমরা। আপনি 6 বাড়াতে পারবেন, 10 আপনি বাড়াতে, এটা আপনি আসলে ম্যাক্সিমাম ওইরকম কত বাড়ানো যায় বলা হয় না। তবে সাধারণত আমরা একদিন একটা পেশেন্টের আসলে 10 ইউনিট বাড়াই দিই ম্যাক্সিমাম বেজাল বোলাস মিলায়। এর বেশি আসলে আমরা খুব একটা দেই না, মানে বাড়াই না, যদি আবার রোগীর হাইপো হয়ে যায়। আচ্ছা, মানে ভেজাল বোলাস দুইটা মিলিয়ে 10। হ্যাঁ, না এমন, এটা কিন্তু আসলে কোনো কোথাও লেখা নাই, এটা আপনি কোথাও বলতে পারবেন না যে 10-এর বেশি বাড়ানো যাবে না। এটা একটা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। এটা সাধারণত আমরা কখনো দেখা গেল যে তার ফাস্টিংটা তার 14 আসছে, তখন আমি দেখা গেল সে আমার কাছে 1 সপ্তাহ পরে আসছে, সে আগে পাইতো হচ্ছে গিয়ে লং অ্যাক্টিংটা সে পাইতো 10, আমি তার ফাস্টিংটা 12 থেকে সে আমার কাছে হয়তো আর 1 মাস পর আসবে। আমি করব কি, তার হচ্ছে আপনার সকালবেলার যে ইনসুলিন বেসাল ইনসুলিনটা 10 থেকে আমি 14 বা 16 করে দিব, ঠিক আছে? আর বোলাস গুলো আমি হয়তো 2 করে দিব। তাহলে তো আপনার 10 বা 12 হয়ে গেল, বেড়ে গেল। এই 12 বাড়লেও যে কোনো ভুল হবে এরকম না। এটা আসলে এরকম কোনো মানে রিজিড কিছু নাই যে আপনি এতটুকুর বেশি বাড়ানো যাবে না, এরকম না। এটা জাস্ট আপনার টাইট্রেশন বাই মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। তবে টার্গেট আমাদের ফাস্টিং। আরেকটা কোশ্চেন ছিল যে যদি কোনো পেশেন্ট সরাসরি ডায়াবেটিক কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে, যেমন আগে সে জানতো না যে তার ডায়াবেটিস, সে সরাসরি ডায়াবেটিক ফুড নিয়ে প্রেজেন্ট করলো আমাদের কাছে, তার ডায়াবেটিস চেক করে দেখা গেল তার দেখা যাচ্ছে যে 18, 20, 22 এরকম আছে। তো তখন আমরা তো ইনসুলিন শুরু করতে হবে, যেহেতু একটা অ্যাকিউট কন্ডিশন। অবশ্যই, তো হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রেও এবং কি আমরা 18 তো এমনিতেই আপনার ইন্ডিকেশন আছে শুরু করার। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আমরা মানে 0.2 to 0.5 এর ভিতরে থাকবো না? সেক্ষেত্রে যেহেতু একটা কমপ্লিকেশন অলরেডি হয়েছে, তো আমরা সেক্ষেত্রে 0.2 to 5 এর থাকবো না, না, একটু হ্যাঁ বাড়াই বাড়িয়েও দিতে পারবেন। হ্যাঁ, আপনি 0.5 থেকে 0.8-এ চলে যেতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু তার কমপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তার আসলে র্যাপিড কন্ট্রোল অফ ব্লাড সুগার প্রয়োজন, হ্যাঁ পারবেন, সমস্যা নেই। মানে 0.8 দিলে, মানে একসাথে হঠাৎ করে এতগুলো বেশি শুরু করলে কি না, আপনি হাইপো হয়ে যাওয়ার? 0.5 তো ধরেন রোগী অবেস, রোগীর ডায়াবেটিক ফুট এবং দেখা যাচ্ছে গ্যাংগ্রিন হয়ে গেছে। আছে, লাইনে আছে? হ্যালো, হ্যাঁ ম্যাম, মাঝখানে কথা হ্যাঁ, আপনি দেখা গেলেন যে গ্যাংগ্রিন হয়ে গেছে, এখন রোগীর ইমার্জেন্সি ওটির প্রয়োজন। আপনি তাকে 0.8 দিয়ে শুরু, আপনি তো প্রথমে, আচ্ছা আপনি প্রথমে বোলাসটা শুরু করে দেখলেন যে ফাস্টিংটা হচ্ছে কন্ট্রোল। যদি আপনার হাইপোগ্লাইসেমিয়া শোনেন রোগীর, এবং আরেকটা জিনিস কি, রোগী যে একটা ইনসুলিন যে শুরু হবে, রোগীর ইনসুলিনে যে হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক আছে, সাথে কিন্তু রোগীর যে মিল প্যাটার্ন, এটা ঠিক রাখলে কিন্তু মোটামুটি ইনসুলিন যেসব রোগী পায় এরা কিন্তু এত হাইপো হয় না, যদি না সে মিল প্যাটার্নটা ঠিক রাখে। মানে 6 বেলা যে খাবারের নিয়মটা, এটা যদি সে মেনটেন করে, তাহলে সাধারণত, এবং রাতের বেলার যে স্ন্যাক্সটা সেটা যদি মিস না করে, তাহলে আসলে খুব একটা হাইপো হয় না কিন্তু রোগ। আপনি যদি দেখেন রোগীর ওয়েট বেশি, দেখা গেল যে রোগী অবেস, রোগীর সাইন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তাহলে তো রোগীর আসলে ডোজ অবশ্যই বেশি লাগবে। এত ভয় পাওয়ার কিছু নাই। সেক্ষেত্রে আপনার যদি এত কনফিউশন বা ভয় লাগে, তাহলে আপনি 0.5 করে শুরু করে দেখেন, তারপরে টাইট্রেশন করেন। এবং ওই রোগী যেহেতু হসপিটালাইজড, এবং সেই রোগীকে তো আপনি ডেইলি মনিটরিং করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। ম্যাম, আমরা যে ইনসুলিন গুলো দিব, সেটা কি আমরা 20 মিনিট বলবো না 30 মিনিট বলবো? এগুলোর ক্ষেত্রে, হিউম্যান ইনসুলিন গুলোর যেটা ক্ষেত্রে। হিউম্যান ইনসুলিন সেগুলো 30 মিনিট। আচ্ছা, আর যেগুলো হচ্ছে অ্যানালগ গুলো, ওটা কি খাওয়ার 5 মিনিট আগে না 10 মিনিট হ্যাঁ, আগে বলবো? খাওয়ার 5 মিনিট আগে শুরু করবে, দিবে। আর অনেক সময় দেখা যায় সিক ডেজ বা কম খেতে পারতেছে, সেক্ষেত্রে খাবার 15 মিনিটের মধ্যে দেয়া যায়। আচ্ছা, আচ্ছা। আহ, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, আপনি অনেক ধৈর্য নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে?